আচ্ছা, ওকে, আমি তোমাদের একটা ক্লাসিফিকেশন মডেল একটা রিগ্রেশন মডেল আমি বিল্ড করে দেখাবো। তো এই ডাটা সেট ফার্স্টে আমি কনসিডার না করি, আমি খুবই সিম্পল একটা ডাটা সেট কনসিডার করি। মানে আমি যখন এমএল শিখছিলাম, আমি যেভাবে শিখছি আমি এইভাবেই যাবো তোমাদের শিখাইতে। আমি যখন এমএল শিখছিলাম আমি খুবই ছোট একটা ডাটা সেট কনসিডার করছিলাম এবং ছোট একটা ডাটা সেট ফার্স্টে মেশিন লার্নিং মডেলে ফিট করানোর চেষ্টা করছিলাম। তো এরকম একটা ছোট ডাটা সেট আমরা কনসিডার করে একটা ছোট ডাটা সেট আমরা বানায় ফেলি। ধরো আমরা একটা ডাটা সেট বানাই, সেটা হচ্ছে স্টুডেন্টের গ্রেড প্রেডিক্ট করবে, মানে একটা ডাটা সেট বানাই যেখানে হচ্ছে যে স্টুডেন্টের নাম্বার প্লাস গ্রেড থাকবে। তো ধরো এখানে একটা কলাম চিন্তা করি, মার্কস মার্কস নামে একটা কলাম, আর একটা হচ্ছে গ্রেড। এখন ধরো মার্কস থেকে গ্রেড বের করার জন্য ফর্মুলা আছে। নরমালি আমরা যেটা করি এক্সেলে যখন গ্রেড ক্যালকুলেশন করি কোনো কোনো কোর্সের জন্য, তখন আমরা যেটা করি যে এখানে ফর্মুলাটা লিখে দেই। বাট এখন আমি চাচ্ছি যে আমি কোনো ফর্মুলা লিখবো না, আমি ফর্মুলা লিখবো না, মার্কস থাকবে, মার্কস থেকে সাথে সাথে গ্রেড ক্যালকুলেট হয়ে যাবে, এই সিস্টেমটা চাচ্ছি। তো এই সিস্টেমটা যাওয়ার জন্য আমার মেশিনকে কিছু মার্কস অ্যাজ ওয়েল এজ গ্রেড এটা চিনাইতে হবে। মেশিনকে আমি কিছু মার্কস অ্যাজ ওয়েল এজ গ্রেড এই জিনিসগুলো চিনাবো, যে দেখো মার্কস এত হইলে গ্রেড এত হয়, মার্কস এত হইলে গ্রেড এত হয়। এখন তুমি বেসড অন দা ডাটা আই গিভ টু ইউ, এইটার উপর বেস করে তুমি এখন ডিসিশন নিবা যে তোমাকে এখন আননাউন যত মার্কস দিব এটার জন্য তোমাকে গ্রেড বলতে হবে। সো এইটাই আমি চাচ্ছি যে মেশিন লার্নিং মডেল, একটা মেশিন লার্নিং মডেল দিব যেটা হচ্ছে সে মার্কস থেকে আমাকে গ্রেড ক্যালকুলেট করে দিবে। তো এখন আমি ইনিশিয়ালি কয়েকটা ডাটা যেটা মেশিন লার্নিং মডেলকে দিব এরকম কয়েকটা ডাটা কনসিডার করি, যেমন মার্কস 80 হলে গ্রেড কি হবে, এ প্লাস। আমি কি করতে যাচ্ছি এটা তোমরা বুঝতে পারতেছো? জি ভাইয়া। ওকে, সেম ভাবে ধরো আরেকটা মার্কস চিন্তা, আরো কয়েকটা মার্কস বলো, র্যান্ডমলি বলতে থাকো। ধরো 100 এ প্লাস, তারপর 70 হলে কত হয়? এ 71 to 79 হচ্ছে গিয়ে এ ভাইয়া, এর পরে হচ্ছে এ মাইনাস। 91 to 79 এ হয়? কি বলো এসব? আচ্ছা, মানে আমাদের অনুযায়ী না হয় হচ্ছে কি, আমি এইচএসসি লেভেলের অনুযায়ী আর কি বলতেছিলাম। আচ্ছা তোমাদের অনুযায়ী বলো 70 থেকে 75 কত হয়? এ মাইনাস। এটা আমি অনেকদিন জানতাম না, আমি জানতাম 70 হলে এ প্লাস হয়। সো আমি মানে 70 হলে এ হয়, তারপর আমি অনেক সময় দেখতাম যে হ্যাঁ গ্রেড তো মিলে না। আমি চাচ্ছি যে আমি তো চাইছিলাম যে এইটার এই গ্রেড আসবে। এনিওয়ে এটা আমি অনেক পরে জানছিলাম যে গ্রেড আসলে ইউনিভার্সিটি লেভেলের গ্রেড আর ইয়ার গ্রেড সেম না। সো আমি এভাবে আসলে কয়েকটা কনসিডার করতে থাকি। ধরো হচ্ছে এখন আমি যে গ্রেড গুলো নিব, এটা আমি 70 থেকে 100 এর মধ্যে গ্রেড নেই এবং হচ্ছে 3টা ক্লাসের জন্য করি, বা সমস্যা নেই আরো অনেকগুলোর জন্য করি, মোটামুটি একটু বড় ডাটা সেট বানাইতে হবে। 76 এর জন্য দিলাম, 75 এর জন্য ধরো দিলাম হচ্ছে 75 এ কি হয়, 75 এ হয় এ, তারপর 78 এ হয় হচ্ছে এ, 72 তে হবে এ মাইনাস, 73 তে হবে এ মাইনাস, সেম ভাবে আমি 60 এর জন্য কিছু করি। 72 মনে হয় চেঞ্জ করতে হবে, এ মাইনাস হবে। সরি 72 এ মাইনাস হবে। 60 এর জন্য, 60 এর জন্য কত হবে, এ মাইনাস বি মাইনাস 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 65 এর জন্য হচ্ছে বি। এভাবে আরো কয়েকটা আমি 66 র্যান্ডমলি নিচ্ছি, এগুলো কোনো মানে কোনো দেখো এগুলো কোনো সিস্টেম বা কোনো প্যাটার্ন ফলো করতেছে না। মেইনলি রিয়েল লাইফে যখন মেশিন লার্নিং মডেল যে ডাটাগুলো পায় এগুলো আসলে এরকমই হয়, মানে কোনো প্যাটার্ন থাকে না, ন্যাচারাল ডাটা থাকে। সো ন্যাচারাল ডাটা এরকম কোনো স্পেসিফিক প্যাটার্ন কিন্তু নাই, মানে র্যান্ডম 76 75 এরকম র্যান্ডম পয়েন্ট আছে। সো এরকম ধরো স্পি এর জন্য ঠিক আছে, যা লিখলাম 60 থেকে 100 এর মধ্যে আমি চাচ্ছি, এটা একটু দেখো সবাই ঠিক আছে কিনা। 90 এর জন্য একটা এই কয়েকটা ডাটাই আমি ফার্স্টে কনসিডার করব। কনসিডার করে আমি ফার্স্টে জাস্ট ট্রেন করতে চাচ্ছি, বা আমি বলবো যে এই কয়েকটা ডাটার উপর বেস করে একটা মডেল জাস্ট ট্রেন করব। আর এখানে কিছু পরে হচ্ছে টেস্ট ডাটা সেটের জন্য আমি টেস্টটা আলাদা সেপারেট দেখাবো। তো এটার জন্য আমি যে কাজটা করব, আমি হচ্ছে একটা প্ল্যাটফর্ম ইউজ করব, সেটা হচ্ছে কোলাব। কোলাবের সাথে তোমরা পরিচিত?
কোলাব হচ্ছে একটা প্ল্যাটফর্ম গুগলের। সো এই প্ল্যাটফর্মে এই রিসার্চ বা এই টাইপের কাজ খুব ইজিলি করা যায়। আমি আমার এক্সিস্টিং একটা কোড নিচ্ছি, এই কোডটা আমি এক্সপ্লেন করবো যে কোন জায়গায় কি আছে এবং এই মেনলি এটাতে আমি এডিট করব। সো কোলাব জিনিসটা খুবই সহজ, কোলাব ইউজ করা। এখানে কোনো কিছু তোমার ইনস্টল দিতে হবে না, তোমার ল্যাপটপে কিছু ইনস্টল দিতে হবে না, বা কোনো ল্যাপটপে কোনো কিছু থাকাও লাগবে না। এটা একটা রিমোট সার্ভারে রান হবে। এই যেখানে যে কোডগুলো লিখবো এটা রান হবে রিমোট সার্ভারে। বেসিক্যালি এটা গুগলের সার্ভারে রান হয়। তো এখানে এইটাই সুবিধা আর কি, মানে আমার নিজের থেকে কিছু করা লাগতেছে না, কোনো কিছু ইনস্টল দেওয়া লাগতেছে না, কোনো ডিপেন্ডেন্সি এই জিনিসগুলো চেক করা লাগতেছে না। সবকিছুই গুগলের সার্ভারে রান হবে এবং আমার পিসিতে কোনো সমস্যা হবে না আর কি। মানে এই জন্য আর কি এটা খুবই ফ্লেক্সিবল এবং ইজি টু ইউজ। এখানে শুরুতে দেখো যে এখানে আমি অনেক কিছু ইম্পোর্ট করে নিছি। এগুলা ইম্পোর্টের ব্যাপারটা হচ্ছে যে যখন তোমার যে জিনিসটা লাগে ওই অনুযায়ী আসলে ইম্পোর্ট করবা। তো আগে ডাটা সেটটা নামাই। ডাটা সেটটা নামাই। এখানে ফাইল আপলোড করা হচ্ছে এই ওয়েতে, যে এখানে যাব, এখানে দিলেই ফাইল আপলোড করার অপশন পাবো। জাস্ট এটা করলেই যে কোনো ফাইল আপলোড হয়ে যাবে। সো এই যে গেটস ফাইলটা আপলোড হয়েছে, এখানে ডাবল ট্যাপ করে ক্লিক করলে আমি দেখতে পারবো আর কি ফাইলটা কি। এখানে ক্লিক করলে একটা ভিউয়ের অপশন থাকার কথা। এটা ডাবল ক্লিক করলে ডাউনলোড হচ্ছে। সো এটা ডাউনলোড করে দেখতে পারবো যে আসলে আমি যে ফাইলটা আপলোড করছি সেটাই চাচ্ছি, যেটা চাচ্ছি সেটাই আসলে আপলোড করছি কিনা। তো এই পর্যন্ত কি সবাই বুঝতেছি যে কিভাবে আসলে একটা ফাইল আপলোড করলাম কোলাবে। জি একটা এক্সিস্টিং একটা কোড আমি ওপেন করছি। এই কোডটা আমি বুঝাবো যে কিভাবে কি কাজ করতেছে। আমি এটা শেয়ারও করে দিব। এটাকে ধরতে পারো একটা টেমপ্লেট কোড হিসেবে ফর দ্য ক্লাসিফিকেশন প্রবলেম। নেম গ্রেডস এর জন্য এটা কপি করলাম, এই ফাইল পাথটা এখানে দিয়ে দিতে হবে। এই ফাইল পাথটা এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেডস। এটাকে কাজ করতেছে না। এখানে করে কপি পাব দিব, দেন হচ্ছে গেট, এটা চাইলে পাবে। আর এক্সেল ফাইল রিড করার জন্য কমান্ড হচ্ছে রিড এক্সেল। নরমালি সিএসভি ফাইল রিড করার জন্য কমান্ড হচ্ছে রিড সিএসভি। এইভাবে এটা হচ্ছে সিএসভি ফাইল রিড করার জন্য, আর এক্সেল ফাইল রিড করার জন্য কমান্ডটা হচ্ছে EXCEL এক্সেল, রিড এক্সেল। এটা করলে এক্সেল ফাইল রিড হবে। আর এই যে আমরা ডাটাটা দেখলাম, যে এক সেকেন্ড, যে আমি যে ডাটাটা দেখলাম এই ডাটাটাকে বলে, এই যে ডাটাটা ডাবল কলামের, দুইটা কলামের ডাটা, মানে এই ডাটাটাকেই মানে পাইথনের ল্যাঙ্গুয়েজে এইরকম ডাটাকে বলে হচ্ছে তোমার ডাটা ফ্রেম। নর্মালি অ্যারে কি হয়, অ্যারেতে হয় যে একটা ভ্যারিয়েবলে অনেকগুলা ডাটা পরপর আকারে থাকে, মানে অনেকগুলা ভ্যালু কন্টেইন করে। বাট এইটা হচ্ছে সাপোজ দুইটা কলামের ডাটা, এবং দুইটা কলামের জন্য প্রত্যেকটা কলামের জন্য কিছু ভ্যালু পাচ্ছি। মার্কসের এগেইনস্ট গ্রেডের জন্য আমি কিছু করেসপন্ডিং ভ্যালু পাচ্ছি। সো এই টাইপের ডাটাকে বলে হচ্ছে গ্রিড প্যাটার্ন ডাটা, এবং পাইথনে এই জিনিসটাকে বলে ডাটা ফ্রেম। মানে এই টাইপের ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য ডাটা ফ্রেম বলে। এটা জাস্ট ডাটা ফ্রেম বলে, এটা জাস্ট মনে রাখলেই হবে। এই জন্য আমি ডাটা ফ্রেমের জন্য ডিএফ লিখলাম, ডিএফ ইকুয়াল টু pd.read excel। সো এই ডাটাটা ডাইরেক্টলি এই ডিএফ নামে ডাটা ফ্রেমে চলে যাবে।
এই ডিএফ এটা কোনো কিছু আগে আগে ডিক্লেয়ার করা লাগে না। পাইথনে এটাই সুবিধা যে কোনো কিছু আমাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে না, টাইপটা বলে দিতে হবে না। ডাটা ফ্রেম আমি বলতে পারি ডাটা ফ্রেম হচ্ছে একটা ডাটা টাইপ, বাট এক্সপ্লিসিটলি আমাকে এটা কোনো জায়গায় মেনশন করতে হবে না। জাস্ট ডিএফ ইকুয়াল টু রিড এক্সেল দিলেই এইটা এখানে চলে আসবে। এখন যদি ডিএফ ডট হেড দেই তাহলে আমার এই ডাটাটাকে তার রিপ্রেজেন্ট করে দেখানো উচিত। এই দেখো এখানে ডাটাটা রিপ্রেজেন্ট করে দিছে মার্কস, গ্রেড, আর এখানে যে 0 1 2 3 4 আছে এই জিনিসগুলো হচ্ছে ইন্ডেক্স ভ্যালু। যেটা ইন্ডেক্স 0 এটা ইন্ডেক্স 1 এ আছে, ইন্ডেক্স 2 তে আছে। সেম ভাবে এটা সি সি প্লাস প্লাস এ যেমন ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, এখানেও ইন্ডেক্স আর কি 0 থেকে শুরু হচ্ছে। আর ডিএফ ডট হেড দিলে হচ্ছে প্রথম 5টা ডাটা দেখায়, প্রথম 5টা। আর সেম ভাবে আমি যদি ডিএফ ডট টেইল দেই তাহলে কি হবে বলো তো, কেউ একজন বলো। শেষের 5টা বা 10টা দেখাবে। শেষের 5টা দেখাবে, এই যে শেষের 5টা দেখাইছে। আর ডিএফ ডট টেইল এর মধ্যে যদি এখানে একটা নাম্বার দিয়ে দিই, যদি সাপোজ 10 দিলাম, 10 দিলে শেষের 10টা দেখাবে। সেম ভাবে এখন ডিএফ ডট হেড দিয়ে যদি আমি এখানে সংখ্যা, যে সংখ্যাটা দিব, যদি 10 15 যার সংখ্যাটাই দিই এতগুলো ডাটা দেখাবে। 10 দিলে এই 10টা ডাটা দেখাচ্ছে। এইভাবে আমরা ডাটাকে, ফার্স্ট কাজ হচ্ছে এটাই যে ডাটা নিয়ে ডাটাটাকে ডাটা ফ্রেমে নিয়ে নিব, ডাটা ফ্রেমটা কিভাবে রিপ্রেজেন্ট করব এইটাতে আমরা আসতেছি। এটা হচ্ছে এখন দেখো এই যে গ্রেড কলামটা, গ্রেড কলামটা ডাটার হচ্ছে এইভাবে আছে, এ প্লাস, এ মাইনাস, এ, তারপর বি প্লাস, বি মাইনাস, এভাবে আছে। কিন্তু মেশিন লার্নিং মডেল কখনো এই স্ট্রিং বা ক্যারেক্টার এগুলাকে আসলে বুঝে না, মানে স্ট্রিং বা ক্যারেক্টারকে সে ইনপুট হিসেবে নিতে পারে না, যে কোনো স্ট্রিং বা ক্যারেক্টারকে সে বুঝে না। মেশিন লার্নিং মডেল যে যেগুলো বুঝে সেটা হচ্ছে জাস্ট নাম্বার। এনিথিং তোমাকে যদি মেশিন লার্নিং মডেলকে বুঝাইতে হয় বা মেশিন লার্নিং মডেলে ফিট করাইতে হয়, তোমাকে এটাকে নাম্বারে রিপ্রেজেন্ট করতে হবে। সো এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ইনকোডিং। ইনকোড করে নেই। সো ইনকোড করার মেইন কাজটা হচ্ছে এটাই যে আমার স্ট্রিংকে নাম্বারে রিপ্রেজেন্ট করা। এবং এটা আমি কেন করতেছি, এটা করতেছি কারণ হচ্ছে আমার মেশিন লার্নিং মডেল নাম্বার ছাড়া অন্য কিছু বুঝে না। মেশিন লার্নিং মডেল সবকিছু যা বুঝে সবকিছু হচ্ছে নাম্বার, স্ট্রিং সে বুঝে না। সো আমার স্ট্রিং কে কনভার্ট করে নিতে হবে নাম্বারে। তো এখন বলো এই স্ট্রিং কে, এটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি? ধরো হচ্ছে কোনো ইনকোডিং টেকনিক আমরা জানি না, ধরো হচ্ছে ম্যানুয়ালি আমরা চিন্তা করতেছি যে এটা কিভাবে কনভার্ট করা যায়, বা তুমি হইলে কিভাবে কনভার্ট করতে, কেউ একজন বলো যে এইভাবে কনভার্ট হয়তো করা যেতে পারে। এখানে দেখো এখানে যেভাবে কনভার্ট করা যায়, যেমন হচ্ছে যে আমি এ প্লাস কে একটা নাম্বার দিলাম 1 দিলাম, এ মাইনাস কে অন্য একটা নাম্বার দিলাম, এ কে আরেকটা নাম্বার দিলাম, এ মাইনাস কে আরেকটা নাম্বার দিলাম, বি কে আরেকটা নাম্বার দিলাম, বি মাইনাস কে আরেকটা নাম্বার দিলাম, তাইলে হবে না? বুঝতে পারতেছো? জি ভাইয়া। আমি যেটা বলতে চাচ্ছি যে স্ট্রিং কে মেশিন লার্নিং মডেল রিকগনাইজ করতে পারে না, সো স্ট্রিং কে আমার নাম্বারে রিপ্রেজেন্ট করতে হবে। সো নরমালি আমি এটাকে যদি ম্যানুয়ালি নাম্বারে রিপ্রেজেন্ট করতাম তাহলে আমি কি করতাম, এ প্লাস কে ধরো ধরো যে কোনো ভাবে এ প্লাস কে ধরো আমি রিপ্রেজেন্ট করলাম 1 দিয়ে, এ কে রিপ্রেজেন্ট করলাম 2 দিয়ে, এ মাইনাস কে রিপ্রেজেন্ট করলাম 3 দিয়ে, এভাবে করতে পারি না? পারি কি পারি না? জি জি ভাইয়া, মানে যে কোনো একটা নিজেদের মতন ওদেরকে নাম্বারিং করে মানে জাস্ট বুঝায় দেয়া হ্যাঁ, এ যে এ প্লাস প্লাস হচ্ছে গিয়ে রিপ্লেস এটা করে দিব, দ্বারা ইন্ডিকেট এ করতেছে। প্লাস কে রিপ্লেস করে দিব, এ কে রিপ্লেস করে দিব অন্য একটা নাম্বার দিয়ে, মাইনাস কে, এই জিনিসটা করব। এখন এই জিনিসটা ম্যানুয়ালি করা তো খুবই টাফ। ধরো আমার এবার আগে আগে চিন্তা করতে হবে যে কোনটাকে কি দিয়ে রিপ্লেস করব, তারপর এইভাবে এক্সেলে যে যে রিপ্লেস কমান্ড দিয়ে দিয়ে রিপ্লেস করতে হবে। সো এই জিনিসটাই আমরা এত কঠিন কাজ করতে চাই না, এই জিনিসটার জন্যই আমরা ইজিলি করা যায় যেতে। এটার জন্য আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে ইনকোডিং। ইনকোডিং একটা ফিচার, এটা হচ্ছে ইনকোডিংটা এই যে ডাইরেক্টলি হচ্ছে পাইথনে করা যায়, পাইথনে এটা সাপোর্ট করে। সো ইনকোড করারও অনেকগুলো ওয়ে আছে। একটা এই যে আমি আমি যে ইনকোড করার ওয়েটা বললাম যে এ প্লাস কে একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব, এ মাইনাস কে আরেকটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব, এই যতগুলা ক্লাস ডিফারেন্ট ক্লাস আছে সেগুলো ততগুলো ডিফারেন্ট ক্লাসকে ডিফারেন্ট নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব। এই ইনকোডিং টেকনিকটাকে বলে ক্যাটাগরিক্যাল ইনকোডিং। যতগুলা ডিফারেন্ট ক্লাস আছে ততগুলো ডিফারেন্ট ক্লাসকে ডিফারেন্ট নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব, এই টেকনিকটাকে বলে ক্যাটাগরিক্যাল ইনকোডিং।
আরো অনেকগুলো ইনকোডিং টেকনিক আছে। আরেকটা ফেমাস ইনকোডিং টেকনিক হচ্ছে ওয়ান হট ইনকোডিং। ওয়ান হট ইনকোডিং এ যেটা হয় যে এই প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে সেপারেট কলাম তৈরি করা হয়। সো এই ক্লাসের জন্য একটা সেপারেট কলাম তৈরি হবে, যে ক্ষেত্রে এই রো এর ক্ষেত্রে যে ক্ষেত্রে ভ্যালু আছে এ প্লাস, যে রো গুলোর ক্ষেত্রে এ প্লাস আছে সেই রো গুলোর ক্ষেত্রে 1 হবে, ওই এ প্লাস কলামে 1 হবে। বাকি রো গুলোর ক্ষেত্রে যেখানে এ প্লাস আসলে সে পায় নাই সেক্ষেত্রে এ প্লাস কলামটাই 0 হবে। সেম ভাবে এ মাইনাস নামে আরেকটা কলাম থাকবে, এ নামে আরেকটা কলাম থাকবে, এ মাইনাস বি প্লাস বি মাইনাস নামে আরো কলাম থাকবে। মানে যতগুলো ডিফারেন্ট ক্লাস থাকে ততগুলো ডিফারেন্ট ক্লাসের জন্য ডিফারেন্ট কলাম থাকে, এবং এই কলামগুলোর ভ্যালু থাকবে 0 অথবা 1। 0 হচ্ছে যে ওই কলামে যদি এই রো যে কোনো একটা রোতে যদি সে আসলে এ প্লাস পেয়ে থাকে তাহলে এ প্লাসের কলামের ভ্যালু হবে 1, আর অন্য কলামগুলোর ভ্যালু হবে 0। যে স্টুডেন্টটা এ পাইছে তার ক্ষেত্রে এ কলামের ভ্যালু হবে 1, বাকি সবগুলা কলামের ভ্যালু হবে 0। এ পর্যন্ত বুঝছি যে ওয়ান হট এনকোডিং কিভাবে কাজ করে। জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। তো আমরা দুটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল এনকোডিং আর ওয়ান হট এনকোডিং কিভাবে কাজ করে। সো নরমালি আমরা খুবই ওয়েল রিনাউন মেথড হচ্ছে ক্যাটাগরিক্যাল এনকোডিং, নরমালি এটা ইউজ করি। নরমালি এমএল মডেলে ক্যাটাগরিক্যাল এনকোডিং করা হয়, আর ডিপ লার্নিং মডেলে ওয়ান হট এনকোডিং ইউজ হয়। এনকোডিং এ আরো অনেকগুলো ওয়ে আছে, আপাতত এগুলো না জানলে হবে, যে কোনো দুইটা মেথড জানলেই হবে। সো এই জিনিসটাই আমি ক্যাটাগরিক্যাল এনকোডিং করতে যাচ্ছি। ডিএফএ অফ টাইপ যেখানে দেখতে পাচ্ছ, এখানে আমি জাস্ট এই যে ফিচারটাকে আমি ক্যাটাগরিক্যাল এনকোডিং করব, এই কোডটা দিয়ে ক্যাটাগরিক্যাল এনকোডিং করা যায়। যে ফিচারটাকে আমি যে কলামটাকে আমি ক্যাটাগরিক্যাল এনকোড করব সেই ভ্যালুটা টাইপের জায়গায় হবে। সো গ্রেডটাকে কপি করে নিলাম। আরেকটা জিনিস বলে নেই, এই মেশিন লার্নিং এর ভাষায় এই কলামগুলোকে বলে আসলে ফিচার। এই যে আমরা কলাম বলতেছি, যে মার্কস একটা কলাম, গ্রেড একটা কলাম, মেশিন লার্নিং এ এইগুলাকে বলে ফিচার। আর এই যে আমরা রোকে বলি হচ্ছে স্যাম্পল, বা রোকে বলি হচ্ছে ডাটা অবজেক্ট। নর্মালি আমরা ইন জেনারেল বা ন্যাচারালি কি বলি, আমরা বলি হচ্ছে এটা হচ্ছে 2টা কলাম আর 10টা রো। আর মেশিন লার্নিং এরকম বলি যে 2টা ফিচার, 10টা স্যাম্পল বা 10টা ডাটা অবজেক্ট, বা অবজারভেশন পয়েন্টও বলে অনেক সময়। সো টাইপের জায়গায় আমি লিখবো গ্রেড, টাইপের জায়গায় গ্রেড লিখলাম। এই যে এখানে যে দেখো ফার্স্ট লাইনটা যে এসআইটি এস টাইপ ক্যাটাগরি, আমি বলে নিচ্ছি যে আমি ক্যাটাগরিক্যাল এনকোডিং করব। আর এইখানে হচ্ছে ডিএফ কে রিপ্লেস করতেছি এই লাইনটাতে, সেকেন্ড লাইনটাতে যেটা করতেছি যে ডিএফ কে রিপ্লেস করতেছি ডিএফ অফ গ্রেড কে রিপ্লেস করতেছি ডিএফ অফ গ্রেড ডট ক্যাট কোডস। ক্যাট কোডস মানে হচ্ছে ক্যাটাগরি এনকোডিং এর করে আমি যে কোডগুলো পাইলাম, সাপোজ এ প্লাসের জন্য একটা কোড বা একটা নাম্বার পাচ্ছি, এ মাইনাসের জন্য একটা নাম্বার পাচ্ছি, সেই নাম্বারগুলো দিয়ে আমি গ্রেডটাকে রিপ্লেস করে দিচ্ছি এই সেকেন্ড লাইনটা দিয়ে। থার্ড লাইনটাতে বলে দিচ্ছি যে এই যে কোডগুলো যাতে আসলে ফ্লোট হয়, এই জন্য হয়। আমি নর্মালি এটা ইন্টিজারও কনসিডার করতে পারো, ফ্লোট কনসিডার করাটা বেটার। সো ডিএফ অফ ডি টাইপ দিলে সে প্রত্যেকটা টাইপ বলে দিবে। সো নর্মালি এই কোডগুলো এইটা লিখে তারপর আমার দেখতে হবে যে আসলেই টাইপগুলা সবগুলো নাম্বারে আসছে কিনা, বা সবগুলা ফ্লোটে হয়েছে কিনা, ফ্লোট বা নাম্বারে আসছে, ফ্লোট বা ইন্টিজারে আসছে কিনা। স্টিল যদি স্ট্রিং এ থাকে তাহলে হচ্ছে আমার আরো হয়তো কাজ কিছু করা লাগবে। ডিএফ ডট ডি টাইপস দিলে সে প্রত্যেকটা ডাটা আরেকটা বলেন ভাই, ওয়ান বেস্ট এনকোডিং ভাই, ওইখানের জন্য ক্যাটাগরি এখানে মানে কি চেঞ্জ করতে হবে? ক্যাটাগরির এই জায়গায় কিছু একটা তো লিখতে হবে, তাই না? এটা পরে দেখাবো, ওয়ান হট এনকোডিংটা পরে দেখাবো। আগে একটা জিনিস শিখো যে ক্যাটাগরিক্যাল এনকোডিং কিভাবে করতে হয়। আচ্ছা ভাই, ঠিক আছে। দেখো যে এটা বুঝতেছো কিনা, এটা আমি দেখাচ্ছি পরে, একটা একটা করে দেখে। সো ডিএফ ডট ডি টাইপস দিলে যেটা হবে যে সে প্রত্যেকটা টাইপ দেখাবে, যে প্রত্যেকটা টাইপ প্রত্যেকটা ডাটা ফ্রেমের প্রত্যেকটা ফিচারের জন্য সে টাইপ গুলাকে বলবে যে এই ফিচারের জন্য টাইপ এটা, এই ফিচারের জন্য টাইপ এটা। সো আমি দেখি এখন এটা রান করলে গ্রেডটাকে ইয়াতে হয়ে যাওয়ার কথা, যেমন এটা হয়ে গেছে। দেখো গ্রেডটা হচ্ছে ফ্লোটে আমি কনভার্ট করতে চাইছিলাম, এই যে দেখো ফ্লোটে কনভার্ট হয়ে গেছে। আর মার্কসটা আগের থেকে ইন্টিজার ছিল, সো আগে থেকে ইন্টিজার আছে।
এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি দেখতে পারি যে আসলে এখন ডাটা ফ্রেমের অবস্থাটা কিরকম, বা এখন আসলে ডাটাটা কি অবস্থায় আছে। তো এখন যদি আমি ডিএফ ডট হেড দেই, দেখো যে ডাটাটা এই অবস্থায় আছে। আমি যেটা বলছিলাম যে এ প্লাস কে একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করবো, এ তারপর এ মাইনাস কে একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করবো, এ কে একটা দিয়ে রিপ্রেজেন্ট করবো। সেম ভাবে দেখো যে সে এই জিনিসটাই করছে, এ প্লাস কে একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করছে, এ মাইনাস, বি প্লাস, বি মাইনাস, এগুলাকে সে এক একটাকে এক একটা নাম্বার দিয়ে জাস্ট রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে ফুল সবগুলো ডাটার জন্য দেখো প্রত্যেকটাকেই সে কোনো না কোনো একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করছে। এন্ড বেসিক্যালি আমি এটাই চাচ্ছিলাম, কারণ মেশিন লার্নিং মডেল স্ট্রিং নিয়ে কাজ করতে পারে না, মেশিন লার্নিং মডেল কাজ করে নাম্বার নিয়ে। ওকে, নেক্সট কাজ হচ্ছে এইটাকে আমি মডেলে ফিট করব। এখন আরেকটা জিনিস, যে কোনো এমএল মডেলে ফিট করার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে টার্গেট কলাম বলতে একটা কনসেপ্ট আছে, টার্গেট কলাম বা টার্গেট ফিচার। যে জিনিসটাকে আমি প্রেডিক্ট করতে চাচ্ছি। জি মমিতা, হ্যাঁ বলো। বলতে চাচ্ছিলাম যে এখানে তো অটো হচ্ছে নাম্বারগুলা বসিয়ে দিচ্ছে, আমরা তো বলিনি, মানে আমরা কি নিজেরা ডিসাইড করতে পারবো না যে আমরা এ প্লাসের জন্য কত নাম্বার দিব? হ্যাঁ, নিজেরাও রিপ্লেস করতে পারবো। তখন আর কি এই রিপ্লেস এখন যেমন এটা করলে হচ্ছে ও নিজে নিজে করে নিবে, মানে এই মাথা ব্যথাটা আমরা নিজে না নিতে যাচ্ছিলাম না বলে আমরা ওকে বললাম যে ভাই তুমি তোমার মতো করে রিপ্লেস করে দাও, আমার কথা হচ্ছে তুমি আমার নাম্বার দিলেই হবে। আর পরে কোনটাকে কি দিয়ে রিপ্লেস করছে ধরো আমি ডাটাটা দেখেই বুঝতে পারবো, বা পরে হয়তো এটা সামহাও এটা বের করা যাবে কোড লিখে কোনটা দিয়ে কিভাবে রিপ্লেস করছে। আর এখন যদি আমি চাইতাম যে আমি নিজে নিজে রিপ্লেস করব, সেটাও আমি পারতাম জাস্ট রোতে, জাস্ট যেখানে এ প্লাস আছে এ প্লাস কে সাপোজ একটা নাম্বার দিয়ে রিপ্লেস করলাম, এ মাইনাস কে একটা নাম্বার দিয়ে রিপ্লেস করলাম। আর তখন যেটা হইতো যে অনেকগুলো লাইনের কোড লিখতে হতো, যতগুলো ক্লাস ওগুলা ক্লাসের জন্য আমার এক্সপ্লিসিটলি কোড লিখে মেনশন করতে হতো যে যে রো 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 এর ভ্যালু যদি কলামের ভ্যালু যদি এ প্লাস পাও তাহলে এটা দিয়ে রিপ্লেস করবা। কলামের ভ্যালু রিপ্লেস করার জন্য মেথড আছে ডট রিপ্লেস ফাংশন আছে, সেই রিপ্লেস ফাংশন দিয়ে বলে দিতে হতো যে এ প্লাস পেলে এটা দিয়ে রিপ্লেস হবে, এ মাইনাস পেলে এটা দিয়ে রিপ্লেস হবে, এ মাইনাস বি বি পাইলে এটা দিয়ে রিপ্লেস হবে। এটা আমাকে বলে দিতে হইতো অনেকগুলো কোড টোড লিখে। সো আমি এই প্যারাটা নিতে চাচ্ছিলাম না, আমি জিনিসটা চাচ্ছিলাম যে জিনিসটা খুবই ও নিজে নিজে করুক। সো ও নিজে নিজে করে দিছে, আমার সামহাউ নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করলেই হবে। সো এই যে সে করে দিছে। সো হোয়াট we got the numbers, we got marks, we got grades in the numbers. এখন দেখো আমাদের মেশিন লার্নিং এ একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে টার্গেট ফিচার। যে ফিচারের ভ্যালুগুলা আমি প্রেডিক্ট করতে চাচ্ছি, সেই যে ফিচারের ভ্যালুটা আমি প্রেডিক্ট করব সেটাকে বলে টার্গেট ফিচার। যেমন এখানে আমি গ্রেড প্রেডিক্ট করতে চাচ্ছি বেসড অন মার্কস। এখন আরো অনেকগুলো কলাম থাকতে পারতো, মার্কস প্লাস ধরো x1 x2 x3 এরকম আরো অনেকগুলো কলাম আছে। বেসড অন দিস কলামস আমি সাপোজ গ্রেড প্রেডিক্ট করতে যাচ্ছি, এরকমও হয়। নর্মালি যে জিনিসটা হবে যে সবসময় টার্গেট কলাম একটা থাকবে, মানে তুমি মেশিন লার্নিং মডেল থেকে যে কোনো একটা কলামের ভ্যালু প্রেডিক্ট করতে পারবা। কখনো একই সাথে দুইটা কলামের ভ্যালু মেশিন লার্নিং মডেল তোমাকে প্রেডিক্ট করে দিতে পারবে না। বুঝাতে পারছি? যে কোনো সময় তুমি যেটা করতে পারবা যে অনেকগুলো কলামের ভ্যালু সাপোজ তাকে ইনপুট হিসেবে দিলা, বাট সে সবসময় তোমাকে একটা কলামের ভ্যালুই প্রেডিক্ট করে দিতে পারবে। সে কখনো তোমাকে গ্রেড প্লাস আরো অন্য আরেকটা y1 y2 ধরো অন্য আরো কিছু কলাম আছে সেগুলো সে প্রেডিক্ট করে দিতে পারবে না। সবসময় যে জিনিসটা হয় যে টার্গেট কলাম একটা থাকে, আর টার্গেট কলামটাকে আমরা বলি যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমি ধরে নিচ্ছি যে গ্রেড ইজ ডিপেন্ডেন্ট অন মার্কস, আর মার্কসটাকে বলতেছি আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মার্কসটাকে ইন্ডিপেন্ডেন্ট বলতেছি কারণ মার্কসটা আমি ধরে নিচ্ছি মার্কসটা কারোর উপর ডিপেন্ড করে না। আমি মেশিন লার্নিং মডেলের বানানোর সময় আমি ধরে নিচ্ছি যে গ্রেডটা ডিপেন্ড করে মার্কসের উপর। সো গ্রেড ইজ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর মার্কস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে কোনো মেশিন লার্নিং মডেলে যেটা হয় যে অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে পারে, বাট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সবসময় একটা হবে। সো আমার অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে পারে, মার্কস, তারপর ধরো আরো x1 x2, যেমন আমি যদি এই ডাটা সেটটা কনসিডার করতাম, বা ধরো এখানে জাস্ট অ্যাজিউম করো যে এখানে অন্য আরেকটা কলাম আছে যেটাকে আমি ভ্যালু প্রেডিক্ট করতে যাচ্ছি, তো লোকেশনটাকে প্রেডিক্ট করতে যাচ্ছি বেসড অন দিস ডাটা। তখন বলো তো এই কলামগুলো তখন কি নাম হবে? এই কলামগুলো কি বলবো? একজন বলো। ইন্ডিপেন্ডেন্ট।
এগুলোকে বলবো আমি ইন্ডিপেন্ডেন্ট, আর লোকেশনটাকে কি বলবো? লোকেশনটাকে বলবো টার্গেট ডিপেন্ডেন্ট। সো লোকেশন ইজ ডিপেন্ডেন্ট অন দিস ভ্যারিয়েবলস আর কি। সো এটাই আর কি। এখানে যেহেতু দুইটা কলামের, যেহেতু কলাম, এখানে ধরে নিচ্ছি যে গ্রেডটা ডিপেন্ডেন্ট অন মার্কস আর মার্কসটা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আর এখানে যেটা পরে যেটা করতে হবে যে দেখো রিপ্লেসের একটা ইয়া আছে এখানে। দেখো এই জিনিস, এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে df ডট রিপ্লেস হচ্ছে রিপ্লেসের কমান্ড। এখানে যেটা করা যায় যে তুমি যদি এখানে যা যা দিবা, ধরো হচ্ছে আমি df ডট রিপ্লেস দিয়ে ধরো এটা কমন, এখানে আমি যা দিব এটা হচ্ছে ফার্স্ট যে আর্গুমেন্টটা দিব সেইটাকে রিপ্লেস করবে সেকেন্ডটা দিয়ে। যেমন ফার্স্টে যদি আমি দিই a প্লাস, এখানে যদি দিই 1, তাহলে সে a প্লাস কে 1 দিয়ে রিপ্রেজেন্ট করবে। সো এখানে a প্লাস যেহেতু নাই, সো সে আসলে কোনো কিছুই পাবে না। যেহেতু নাই, সো আসলে কোনো কিছু রিপ্লেস করতে পারে নাই, বাট সে কোনো ইরর টিররও দিবে না, কারণ তার কাজ হচ্ছে এই কমান্ডটা রান করে দেওয়া, যেখানে a প্লাস পাবো সেখানে a প্লাস কে 1 দিয়ে রিপ্লেস করা। এখন আমি দেখি আগে 1 কে রিপ্লেস করা যায় কিনা। আচ্ছা, এটা দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, এখানে যেটা হয়েছে যে df ডট রিপ্লেস somehow এটা রিপ্লেস করা যাচ্ছে না, এটাতে একটা ঝামেলা আছে। এনিওয়ে, এটাতে এটাতে একটা এটাতে সম্ভবত এই একবার করে ফেললে পরে হচ্ছে আর রিপ্লেস করতে দেয় না, এরকম একটা কেস আছে। সো এখানে 1 কে আমি রিপ্লেস করতে পারতেছি না, বাট নরমালি কমান্ডটা হচ্ছে এরকম যে শুরুতে যদি a প্লাস থাকতো, a প্লাস কে আমি যেটা দিয়ে রিপ্লেস করতে চাইছিলাম, এটা হচ্ছে আমি যেটাকে রিপ্লেস করতে চাই, সাপোজ 1 কে রিপ্লেস করতে চাই, আর a প্লাস মানে হচ্ছে 1 কে আমি a প্লাস দিয়ে রিপ্লেস করতে চাই। এইটা হবে কমান্ড। এটা কাজ করতেছে না কেন? এবার হওয়ার কথা। হ্যাঁ, এবার হচ্ছে। ঠিক আছে, Rotation ভাই স্ট্রিং হিসাবে নিতেছিল, ফ্লোট স্ট্রিং ছিল ছিল। আসলে এটা। হ্যাঁ হ্যাঁ, সরি, এটা আমি আসলে স্ট্রিং দিছিলাম, এটা ফ্লোট হবে। সো এই যে এখন দেখো রিপ্লেস কমান্ড এভাবে কাজ করে। সো ধরো মমিতাকে এখন বুঝছো যে রিপ্লেস, এখন এই জিনিসটা যদি ক্যাটাগরিক্যাল ইনকোড না করলে আমি কিভাবে কাজ করতাম রিপ্লেস কমান্ড লিখে লিখে। স্যার বুঝেছি, মানে আগেরটাই বলতে চাচ্ছিলাম, ওর এত বড় যদি ডাটা সেট হয় তখন যদি ওদের মতো রিপ্লেস করে ফেলে, আমি পরে রিট্রিভ করতে পারবো কিনা যে হ্যাঁ হ্যাঁ, কোনটাকে আসলে কি ধরছিল। এটা আমি পাবো, এটা রিট্রিভ করতে পারবো, এটা দেখা দিচ্ছি, ওটা রিপ্লেস রিট্রিভ করতে পারবো। তো নর্মালি এটাই আমি রিপ্লেস নিজেও ম্যানুয়ালি করতে পারি, আর একে দিলে ওর মতো ম্যানুয়ালি রিপ্লেস করে দিল। রিপ্লেস দিলাম 1। ওকে, সো দিস ওয়াজ ইট। এটাই ছিল আগের ফর্মে, আমি আগের ফর্মে পেয়ে গেলাম। এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে নর্মালি যেটা হয় যে আমার যে কোনো মেশিন লার্নিং মডেলে ডাটা সেট যেটা কনসিডার করি সেই ডাটা সেটে অনেক মিসিং ভ্যালুস থাকে, এই মিসিং ভ্যালুস গুলোকে আমাকে হ্যান্ডেল করতে হয়। সো মিসিং ভ্যালুস হ্যান্ডেল করার ওয়ে হচ্ছে যে যেগুলো হচ্ছে আমার কলাম থাকবে, যেগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকবে, এই যে এই গ্রেডের ক্যাটাগরি, গ্রেডটাকে হচ্ছে আমি বলতেছি যে ক্যাটাগরিক্যাল কলাম আর কি, এটাকে বলে ক্যাটাগরিক্যাল কলাম। আর কারণ এটার হচ্ছে কয়েকটা ফিক্সড ক্যাটাগরি আছে, যেমন 1 2 3 4 5 এরকম 5টা ফিক্সড ক্যাটাগরি প্রত্যেকটা ডাটার জন্য, মানে সবগুলা হোল ডাটা সেটের জন্য ফিক্সড কয়েকটা ক্লাস লেভেল বা ফিক্সড কয়েকটা ক্যাটাগরি। সো এই জন্য গ্রেডকে আমরা বলতেছি ক্যাটাগরিক্যাল কলাম। আর মার্কসে দেখো, মার্কস কিন্তু 80 90 85 86 যে কোনো কিছু হইতে পারে। সো মার্কসটা হচ্ছে নিউমেরিক্যাল কলাম, কারণ এটা ফিক্সড না, মানে ফিক্সড সেট অফ ক্লাস লেভেল এখানে নাই। এজন্য মার্কসটাকে আমি বলি হচ্ছে নিউমেরিক কলাম, আর গ্রেডটাকে বলি ক্যাটাগরিক্যাল কলাম। গ্রেডে আমার ফিক্সড কিভাবে আইডেন্টিফাই করে এইভাবেই যে যে কলামে গুলা বা যে ফিচারের
ফিক্সড কয়েকটা ভ্যালুস আছে, সেই ফিচারটা হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ফিচার। আর যে ফিচারের জন্য আমার ইনডেফিনিট নাম্বার অফ ফিচার্স আছে, সেই ফিচার ইনডেফিনিট নাম্বার অফ ভ্যালুস আছে, সেইটাকে বলে আমার কলাম, সেটাকে বলে হচ্ছে নিউমেরিক্যাল কলাম বলে। এখন আমাকে বলো যে এইখানে এই গামা মিড এটা কি নিউমেরিক্যাল কলাম নাকি হচ্ছে ক্যাটাগরিক্যাল কলাম? নিউমেরিক্যাল। হ্যাঁ, নিউমেরিক্যাল কলাম, কারণ গামা মিডের ভ্যালু অনেক যে কোনো কিছু হইতে পারে নাম্বার, এবং দেখো এখানে অনেক ভ্যারিড রেঞ্জ অফ নাম্বারস আছে। এখন আমাকে বলো যে এই যে ট্যাগের যে কলামটা, এটা তাহলে কি কলাম হবে? নিউমেরিক্যাল হবে নাকি ক্যাটাগরিক্যাল কলাম হবে? ট্যাগ ইভেন্ট এটা ক্যাটাগরিক্যাল হবে, ক্যাটাগরিক্যাল ট্যাগ হবে। 0 ট্যাগ ফিক্সড সেট অফ ক্লাস লেভেলস আছে, ট্যাগ 0 দেখতে পাচ্ছি, আর হয়তো ট্যাগ 1 বা ট্যাগ 0ই আছে। তো যেহেতু একটা মানে ফিক্সড ক্লাস লেভেল, একটাই জাস্ট ক্লাস লেভেল আছে, খুবই কম নাম্বার অফ ক্লাস লেভেল একটাই, সো এই জন্যই আমি বা একটাই হচ্ছে ভ্যালু আছে এই ট্যাগ ইভেন্ট কলামের, এই জন্য এটাকে বলি হচ্ছে ক্যাটাগরিক্যাল কলাম। তো নর্মালি মেশিন লার্নিং মডেলে আমরা ডাটা ক্লিনিং এর জন্য যে কাজটা করি সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে রিপ্লেস করি আমি মোস্ট ফ্রিকোয়েন্ট যে ভ্যালু সেটা দিয়ে। সাপোজ মার্কস, তারপর গ্রেড আছে, এখন ধরো কোনো একটা গ্রেড আমার মিসিং আছে, এটা ধরো হিউম্যান এরর, যখন ডাটা সেটটা তৈরি করা হয়েছে তখন কোনো একটা ভ্যালু হয়তো ধরো কোনো একটা সাপোজ 76 মিসিং আছে, কোনো একটা ভ্যালু সাপোজ মিসিং আছে, এরকম কেস হয় অনেক ডাটা সেটে, এরকম পাবা যে অনেক ভ্যালু মিসিং, তো এই জিনিসটা অনেকটা হিউম্যান এরর হয়। So in that case what we do that আমরা এই ক্যাটাগরিক্যাল কলামটাকে রিপ্লেস করতে হয়। মেশিন লার্নিং মডেল নরমালি যেটা হয় যে এই ভ্যালু রিপ্লেস মানে ভ্যালু যদি ফাঁকা পায় সে আসলে কাজ করতে পারে না, মানে সে মেশিন লার্নিং মডেল উইল গেট কনফিউজড যদি তুমি ওকে ফাঁকা ভ্যালু দাও। নরমালি ফাঁকা ভ্যালু দেওয়া যাবে না, নাল ভ্যালু দেওয়া যাবে না, মেশিন লার্নিং মডেলে কোনো না কোনো ভ্যালু তাকে দিতে হবে। এখন আমি তো ধরো এই ভ্যালুটার অবজারভেশন এর জন্য আমি গ্রেডের ভ্যালুটা ধরো আমি জানি না, এখন আমি কি করব? এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট যে ভ্যালুটা আছে, মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু বলতে হচ্ছে যে গ্রেডটা মোস্টলি আসছে বা যে গ্রেডের ফ্রিকোয়েন্সিটা বেশি। সাপোজ এ প্লাস পাইছে হচ্ছে তোমার কয়জন, ধরো এখানে এ প্লাস পাইছে 3 জন, তারপর ধরো বি পাইছে হচ্ছে 2 জন, এ মাইনাস পাইছে 1 জন, ধরো এটা আমি আন্দাজে লিখতেছি, এ মাইনাস পাইছে 1 জন, ধরো এ পাইছে 1 জন, ধরো এরকম আছে যে এক একজন এক এক রকম পাইছে। এখানে দেখো এ প্লাস পাইছে সবচেয়ে বেশি মানুষ, সো যেহেতু সবচেয়ে বেশি মানুষ যে গ্রেডটা পাইছে, আমি মিসিং ভ্যালুসকে যে কাজটা করব সেই গ্রেডটা দিয়ে রিপ্লেস করে দিব। সো এখন 76 এর জন্য এই গ্রেডটা কি হবে? 76 এর জন্য গ্রেড হবে এ প্লাস, কারণ আমি এইটার জন্য আসলে গ্রেড কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা আসলে আমি জানি না, যেহেতু আমি জানি না সো আমি মোস্ট ফ্রিকোয়েন্টলি যে ভ্যালুটা আসতেছে আমার ডাটা সেটে সেই ভ্যালুটা দিয়ে এটাকে রিপ্লেস করে দিব। সো এ প্লাস 76 কে রিপ্লেস করবো এ প্লাস দিয়ে। এখন আমাকে বলো যে এইখানে এ প্লাস এর জায়গায় যদি বি প্লাস থাকতো, বি প্লাস এর জন্য 3 থাকতো, তখন আমি 76 কে কি দিয়ে রিপ্লেস করতাম? বি প্লাস দিয়ে ভাই রিপ্লেস করে দিতাম। হ্যাঁ রাইট, তখন বি প্লাস দিয়ে রিপ্লেস করতাম। এটাকেই এটা একটা ওয়ে, নরমালি মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালুস দিয়ে রিপ্লেস করা হয় ক্যাটাগরিক্যাল কলাম গুলোকে। আরো অনেকগুলো রিপ্লেস করার ওয়ে আছে, বা আরো অনেকগুলো নাল ভ্যালুস বা মিসিং ভ্যালুস হ্যান্ডেল করার আরো অনেক ওয়ে আছে, এটা একটা ওয়ে আর কি বলতেছি। সেম ভাবে অনেক সময় ন্যান ভ্যালু থাকে, মানে নট এ নাম্বার, ন্যান থাকলেও কি আমরা এভাবে রিপ্লেস করতে পারি? এভাবে রিপ্লেস করতে হবে। এখন আমাকে বলো যে এটা তো গেল হচ্ছে আমার কলামের ক্ষেত্রে, ক্যাটাগরিক্যাল কলামের জন্য। এখন আমাকে বলো যে কোনো যদি নিউমেরিক কলাম মিসিং থাকে তখন আমি কিভাবে করতে পারি, কি কাজ করতে পারি? যে কোনো একটা নিউমেরিক পয়েন্ট ধরো মিসিং আছে, এটার জন্য ধরো আমার কিছু একটা রিপ্লেস করা লাগবে, কি দিয়ে করা যায়? আমরা থার্ড ইয়ারে একটা নিউমেরিক্যাল কোর্সে একটা মেথড পড়ছি বা একটা চ্যাপ্টারই ছিল যে আননাউন ডাটা পয়েন্ট বের করার একটা ওয়ে,
যেমন এটা কি মনে আছে কিনা আমি জানি না তোমাদের, যে ধরো এরকম ছিল যে 2010-এ জনসংখ্যা এরকম, 2011-তে এরকম, 2010-এ সাপোজ জনসংখ্যার একটা ভ্যালু ছিল। আমাদের ভাই নিউমেরিক্যাল এটা ভাই মানে থিওরি করানো হয় নাই। আমাদের এগুলো কিছু পড়াই নেই। তাদের তো ইয়া হয়েছে থিওরি, প্র্যাকটিক্যাল হয়েছে না? ভাই আমাদের হচ্ছে গিয়ে লেভেল 2 তে আর কি ভাই মানে করা হয়েছিল ম্যাথ ল্যাবে, তখন হচ্ছে গিয়ে হালকা পাতলা নিউমেরিক্যালের ধারণা দেওয়া হয়েছিল আর কি। পরবর্তী বলা হয়েছিল যে থার্ড ইয়ারে থাকবে তোমাদের থিওরিটিক্যাল, ওইখানে গভীর ভাবে পড়বা, এরপরে আর নাই আর। থার্ড ইয়ারে নাই থিওরি ছিল না? না ভাইয়া। না ভাই, থিওরি আমাদের কখনোই ছিল না। আচ্ছা আচ্ছা, এটার জন্য ইন্টারপোলেশন শব্দটা কি আগে কখনো শুনছো? ইন্টারপোলেশন? জি ভাই, শুনছি ভাইয়া। এটার উপর ভাই একটা কোড করাইছিল ইতে, একটা করি। ল্যাবে। আচ্ছা, এটা থিওরিটা আমি একটু বলি। ধরো এরকম ছিল, মানে ধরো এরকম আছে যে 2010-এর জনসংখ্যা হচ্ছে সামথিং এক্স, 2011-এর জনসংখ্যা সামথিং আছে, 2011-এর জনসংখ্যা আছে ওয়াই, 2012-এর জনসংখ্যা হচ্ছে সামথিং, 2013-এর জনসংখ্যা হচ্ছে সাপোজ জেড, এরকম আছে। তো দেখো এখানে 2012-টা মিসিং। সো ইন্টারপোলেশনে যে কাজটা করি আমরা, যে এই বেসড অন দিস আদার ডাটাস, আমরা যে আদার ডাটাগুলোর উপর বেস করে এই যে কলাম বা যে অবজারভেশন পয়েন্টটা মিসিং আছে সেইটার ভ্যালুটাকে আমরা বের করি। এটা আসলে এটা আমি অন্য একদিন পড়াবো, যেহেতু তোমাদের ওই কনসেপ্টটা ক্লিয়ার না। এটা এখন বললে তোমরা আরো কনফিউজড হয়ে যাবে যে কোনটার মধ্যে আসলে কি পড়াচ্ছে। এটা তুমি ভুলে যাও যে এরকম কিছু বলতে চাচ্ছি। নর্মালি এটা মনে রাখো যে নিউমেরিক্যাল ভ্যালুটাকে রিপ্লেস করার একটা ওয়ে হচ্ছে ইন্টারপোলেশন। ইন্টারপোলেশনই একটা ওয়ে, যে ওয়ের মাধ্যমে আমি মিসিং যে পয়েন্টটা আছে সেটার ভ্যালু বের করতে পারি। এবং ইন্টারপোলেশনে যেটা হয় যে আমার যে গ্রাফটা ড্র হয় সেই গ্রাফটা মোটামুটি সবগুলো পয়েন্টের মধ্যে দিয়ে যায়। যে পয়েন্টটা মিসিং আছে সেই পয়েন্টের জন্য গ্রাফের করসপন্ডিং যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা আসলে মিসিং পয়েন্টের ভ্যালু হবে। এটা নিয়ে বদার্ড হওয়ার কিছু নাই। নর্মালি আমরা ইন্টারপোলেশন করি না, আমরা আজকে অন্য একটা মেথড দেখবো। ধরো আমার এখানে একটা ভ্যালু মিসিং আছে, এখন এই মিসিং ভ্যালুটাকে রিপ্লেস করার জন্য আমি যে কাজটা করি সেটা করতে পারি, সেটা হচ্ছে এই কলামের যে মিন আছে মিনটা দিয়ে রিপ্লেস করে দিব। মিন মানে হচ্ছে অ্যাভারেজ। ধরো হচ্ছে 80, 100 সবগুলার ভ্যালু নিয়ে অ্যাভারেজ করলে যে পয়েন্ট আসে, মিসিং ভ্যালুটাকে সেই অ্যাভারেজ দিয়ে রিপ্লেস করব। ওকে, বোঝা যাচ্ছে? এখন বলো যে ক্যাটাগরিক্যাল তাহলে কিভাবে রিপ্লেস করলাম? ক্যাটাগরিক্যাল এটা মোস্ট ফ্রিকোয়েন্ট দিয়ে রিপ্লেস করলাম, আর এটা হলো ভাইয়া মিন দিয়ে রিপ্লেস করলাম। রিপ্লেস করলাম। এটা আপাতত এইভাবে মনে রাখো। বেসিক এমএল মডেলে আমরা এই কাজটা করি। আমরা যখন হায়ার লেভেলে এমএল মডেল বিল্ড করব তখন হচ্ছে আমরা আরো অনেক স্পেশাল টেকনিক, আরো অনেক রিগোরাস টেকনিক ইউজ করবো। আপাতত আমরা এটা মনে রাখি যে যেটা করি যে নট অ্যাভেলেবল ভ্যালুকে আমরা, নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে আমরা রিপ্লেস করব হচ্ছে মিন দিয়ে, আর ক্যাটাগরিক্যাল গুলোকে রিপ্লেস করব হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালুস দিয়ে। সো এখানে এই জিনিসটাই দেখো যে ফার্স্টে হচ্ছে আমরা এই জিনিসটা করছি, সেটা হচ্ছে যে df equal df dot replace থার্ড ব্র্যাকেট np dot inf মাইনাস np dot inf মানে হচ্ছে পজিটিভ ইনফিনিটি, আর মাইনাস np dot inf মানে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তার মানে হচ্ছে যদি ইনফিনিটি সংখ্যাটা থাকে, এবার ইনফিনিট মানে একটা অনেক বড় সংখ্যা থাকে, সেগুলোকে আমি নট অ্যাভেলেবল nan দিয়ে রিপ্লেস করতেছি। nan মানে হচ্ছে নট অ্যাভেলেবল আর কি। সো নট অ্যাভেলেবল বা একদম মিসিং ভ্যালুস বা নাল ভ্যালুস বলে। সো ফার্স্টে আমি হচ্ছে এই কাজটা করব। আমি যে নর্মালি যে জিনিসটা হয় যে অনেক সময় ইনফিনিট ভ্যালুসও থাকে কলামের ভ্যালুর মধ্যে। সো ইনফিনিট ভ্যালুটাকে আমরা রিপ্লেস করব হচ্ছে নাল দিয়ে রিপ্লেস করার পর আমরা সেই ভ্যালুটাকে রিপ্লেস করে নিলাম। দেন পরে যেটা করব যে fill na নামে একটা মেথড ইউজ করব। df dot fill na যেটা করে fill not available গুলোকে সে ফিল করে ফেলে। তার মানে হচ্ছে df dot fill na যে কাজটা করবে not available ভ্যালু গুলোকে ফিল করবে with that value, এখানে যেটা দিব সেটা দিয়ে। আর df dot min হচ্ছে আমার ডাটা ফ্রেমের মিন ভ্যালুটাকে, মানে এই একটা কলাম দিয়েই যে এই একটা ইনস্ট্রাকশন দিয়ে যে জিনিসটা হয় যে প্রত্যেকটা কলামে যত নাল ভ্যালুস থাকে, প্রত্যেকটা ধরো এরকম আমার 5-7টা হচ্ছে এরকম ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স ছিল বা 5-7টা এরকম নিউমেরিক ফিচার্স ছিল,
প্রত্যেকটা নিউমেরিক ফিচার্স এর জন্যই প্রত্যেকটা নিউমেরিক ফিচার্স এর ভ্যালুই সেই ফিচারের মিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এই কমান্ডের মাধ্যমে এই কাজটা হবে যে প্রত্যেকটা নিউমেরিক ফিচার্স এর ভ্যালু সেই ফিচারের যে মিন ভ্যালুটা আছে সেটা দিয়ে প্রত্যেকটা নিউমেরিক্যাল ফিচারের যে নাল ভ্যালুগুলো আছে সেই নাল ভ্যালুগুলা সেই ফিচারের এভারেজ যে ভ্যালুটা আছে সেটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো আলটিমেটলি এই দুইটা কোড রান করার মাধ্যমে যেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমি ইনফিনিট যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে রিপ্লেস করতেছি নাল ভ্যালু দিয়ে, এবং নাল ভ্যালুগুলোকে আমি রিপ্লেস করতেছি প্রত্যেকটা কলামের অ্যাভারেজ ভ্যালু দিয়ে। ওকে, দেন ফাইনালি ডাটা ডট শেপ দিয়ে আমি ডাটাটাকে রিপ্রেজেন্ট করছি। নর্মালি এইখানে আমার কোনো নাল ভ্যালুস নাই, বাট নর্মালি যখন তোমরা এরকম ব্রেন সিগন্যাল টিগন্যাল নিয়ে কাজ করবা, যেগুলো যখন অনেক ডাটা নিবা তখন দেখতে পারবা যে অনেক 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 বড় একটা ভ্যালুস আসছে, ভ্যালু আসছে, বা হচ্ছে অনেক ছোট ভ্যালু আসছে, বা এমন দেখবা যে কোনো একটা ক্ষেত্রে ভ্যালু আসে নাই। ইন দ্যাট কেস আসলে এই জিনিসটা দরকার হবে। আপাতত আমার কোডের জন্য এটা না লিখলেও হতো। দেন পরবর্তীতে এটা হচ্ছে হিট ম্যাপ। এটা আপাতত আমি দেখাবো না, এটা কি, এটা আপাতত দরকার নেই। এটা নর্মালি এইভাবে ডাটা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এটা সম্পর্কে আমি একটু আইডিয়া দিই। এইখানে এটার জন্য আসলে অনেক কাজ করা লাগবে। ডাটা ডট শেপের কাজ কি? ডাটা শেপ হচ্ছে ডাটার শেপটাকে রিপ্রেজেন্ট করবে। এখানে হচ্ছে যে কত কলাম এবং কতগুলা রো এবং কতগুলা কলাম, 13টা রো আছে আর কলাম আছে 2টা। সো ডাটার শেপ এই শেপটাকে রিপ্রেজেন্ট করতেছে, 13টা রো আর কলাম হচ্ছে 2টা। এই ডাটা শেপ এটা রিপ্রেজেন্ট করতেছে। আর এখানে একটা জিনিস যে কোনো একটা এই পাইথনে যেটা হয় যে ডাটা ডট শুধু শেপ লিখলেও আমার লেখা মানে এটা রিপ্রেজেন্ট করতো, এটা হচ্ছে আউটপুট দিত, আর প্রিন্ট দিলেও এটা কাজ করবে। মানে প্রিন্ট না লিখলেও শেষ যে লাইনটা থাকে সেটার জন্য সে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটাকে সে নিজে থেকেই প্রিন্ট করে দেয়। প্রিন্ট কমান্ড ছাড়াও সেই এই ভ্যালুটা নিজে থেকে প্রিন্ট করে দেয়। এটা একটা জিনিস। এখন আমি ডাটাটাকে দেখতে যাচ্ছি যে এরকম না, এটার কাজ আমরা আগেই করে ফেলছি। এখন আমি ডাটাটা দেখতে যাচ্ছি, ডাটাটাকে রিপ্রেজেন্ট করে দেখতে যাচ্ছি। নর্মালি হিট ম্যাপ করা হয়, তারপর এটা হচ্ছে পেয়ার প্লট বলে। এই পেয়ার প্লট করা হয় অনেক সময়, পেয়ার প্লট করে আমরা অনেক কিছু বুঝি ডাটা সম্পর্কে। এখানে আমি চাইলে আগে ফার্স্টে দেখবো যে রেট আর এটা হচ্ছে যেটা হচ্ছে যে এখানে আমি যে জিনিসটা ফিক্স করে দিচ্ছি যে ফিচার লিস্ট কি কি আছে, মানে ফিচার কি কি আছে। যে কোয়ান্টিটি ফিচার লিস্ট 1, এখানে আমি জাস্ট বলে দিব যে ফিচার কি কি আছে। ফিচার 2টা আছে, সো 2টা ফিচারের নাম রাখলাম। এই উডগুলো কি, এগুলো নিয়ে বদার হওয়ার কিছু নাই, এগুলো পরে দেখাবো অন্য আরেকদিন। আপাতত এই উডগুলো নিয়ে বদার হলো না। 2টা কলাম লিখলাম, 2টা কলামের ভ্যালু লিখলাম, যে 2টা কলাম নিয়ে কাজ করতে যাচ্ছি। আর এখানে লিখবো যে টার্গেট কোনটা। টার্গেটটা হচ্ছে আমার গ্রেড, সো এখানে গ্রেড লিখলাম। আর হচ্ছে ওয়াই এ থাকবে, ওয়াই এ আমি নিব হচ্ছে শুধু টার্গেট কলামটা, আর এক্স এ নিব টার্গেট কলাম বাদে অন্য ভ্যালুগুলা। এই জন্য এখানে এই কমান্ডটা লিখছি যে ডাটা ডট লক হচ্ছে একটা কমান্ড, এলওসি দিয়ে হচ্ছে আমি পার্টিকুলার একটা কলামের ডাটাকে পিক আপ করতে পারি। সো এই এলওসি এই কমান্ড দিয়ে করা যায়। সেম ভাবে এখানে যে কাজটা করছি যে এই কোলন মানে হচ্ছে যে তুমি ডাটার যে এই ডাটা নামে যে ফিচারটা আছে বা ডাটা নামে যে ডাটা ফ্রেমটা আছে সেই ডাটা ফ্রেমের প্রত্যেকটা ভ্যালুকে নিবা, এক্সেপ্ট যদি গ্রেড বা গ্রেড এক্সেপ্ট গ্রেড। ডাটা ডট কলামস নট ইকুয়াল যদি গ্রেড হয়, মানে এক্সেপ্ট গ্রেড, তুমি যতগুলা ফিচার আছে সবগুলা ফিচারের ভ্যালু নিয়ে এক্স কে পাঠিয়ে দিবা। এই কমান্ডটা দিয়ে এই লাইনটা দিয়ে এই কাজটা হচ্ছে। আর ওয়াইতে যে কাজটা হচ্ছে যে আমি বলতেছি যে সবার যে রাইট মোস্ট কলাম বা যে আমাদের টার্গেট কলামটা হচ্ছে আমি ওয়াই হিসেবে রাখবো। নর্মালি এটাই হয় যে কলামগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় এক্স হয়, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় ওয়াই হয়। দিস ইজ ট্রু ফর মানে যে কোনো বেসিক অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা এইভাবেই কিন্তু আসলে করে আসছিলাম, যে ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল থাকতো সেটাকে ধরতাম ওয়াই,
ওয়াই অ্যাক্সিসে ধরতাম আর ইন্ডিপেন্ডেন্ট গুলোকে ধরতাম এক্স অ্যাক্সিসে। সেম ভাবে এখানেও ইন্ডিপেন্ডেন্ট টাকে আমি ধরতেছি এক্স অ্যাক্সিসে, ইন্ডিপেন্ডেন্টটা এখানে হচ্ছে আমার মার্কস, তো মার্কসটা হচ্ছে এক্স অ্যাক্সিসে আসবে। আর গ্রেডটা যেহেতু ডিপেন্ডেন্ট অন মার্কস, তো গ্রেডটা আসবে ওয়াই অ্যাক্সিসে। সেটা দিলে অনেক ছোট গ্রাফ আসবে। এই জিনিসটা আমি দেখাবো। এটা হিট ম্যাপটা আজকে আমি দেখাবো না। হিট ম্যাপটা এটাও একটা কনসেপ্ট, কোরিলেশনের উপর বেস করে হয়। কোরিলেশন কি তোমরা পড়ছো এই শব্দটা? এটা তো তোমরা আসলে এখনো পড়ো নাই, সেটা অন্য একদিন দেখাবো। এটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং। এটা একটা পেয়ার প্লট, এটা দিয়ে অনেক কিছু ইনফরমেশন পাওয়া যায়। যেমন দেখো, এটা হচ্ছে মার্কসটা হচ্ছে এক্স কলাম। আমি যেটা বলছিলাম আগে যে এক্স অ্যাক্সিসে আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিচারটাকে প্লট করি, এই এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট ফিচারটাকে প্লট করছি, আর ডিপেন্ডেন্ট যেহেতু গ্রেডটাকে ওয়াই অ্যাক্সিসে প্লট করছি। এখানে যে কাজটা করতেছে, এক্স অ্যাক্সিস বরাবর মার্কস রাখছে, ওয়াই অ্যাক্সিস বরাবর গ্রেড রাখছে। সো এইখানে যেটা করছে যে ধরো এই মার্কসটা যখন ধরো হচ্ছে এটা কি 60, ধরো মার্কসটা 60 হইলে গ্রেড হবে 4, মার্কসটা 60 সামথিং হইলে গ্রেড থাকতেছে 4, মার্কসটা যখন আরেকটু বেড়ে যাচ্ছে গ্রেড 3 হচ্ছে, সেম ভাবে মার্কসটা আরেকটু বেড়ে আরেকটু বাড়লে গ্রেড 2 হচ্ছে, অ্যাজ ওয়েল এস মার্কসটা যখন 80-র উপরে যাচ্ছে গ্রেড হয়ে যাচ্ছে 1। মানে এই জিনিসটা বলতে চাচ্ছি, মানে এটা দেখেও বুঝতে পারি যে আসলে সে কোনটাকে কি দিয়ে রিপ্লেস করছে। বা মেইনলি দিস মেক্স সেন্স অন এ হিউজ ডাটা সেট। অনেক সময় আমরা ডাটায় একটা ফিক্সড প্যাটার্ন থাকে, তো ওই প্যাটার্ন গুলা দেখে ওইভাবে আমরা কিছু প্রসেসিং করি। এটার জন্য আসলে পেয়ার প্লটটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি করছে, এখানে হচ্ছে গ্রেড মানে গ্রেডের রেসপেক্টে গ্রেডকে প্লট করছে। সো গ্রেডের রেসপেক্টে গ্রেডকে আসলে প্লট করলে কোনো মিনিংফুল কিছু আসে না। সো এখানে আসলে হোয়াট অ্যাকচুয়ালি ইট ইজ শোয়িং, ইট ইজ কল্ড হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম শব্দটার সাথে তোমরা পরিচিত? জি ভাইয়া, ইমেজ প্রসেসিং এ হিস্টোগ্রাম। হিস্টোগ্রামে কি হয় যে ধরো ফ্রিকোয়েন্সি গুলো ভাবে করে প্লট এর করে। জন্য যতগুলো ফ্রিকোয়েন্সি সেটাকে প্লট করতেছে। 2 যতবার আসছে, 2 আসছে 3 বার, সো সে 2 এর জন্য 3, 3 এর জন্য 3 কয়বার আসছে সেই নাম্বারটা এখানে প্লট করবে। 3 আসছে 2 বার, এই জন্য 2। সেম ভাবে 4 আসছে হচ্ছে 2 বার, 4 এর জন্য 2। সো এটা হচ্ছে হিস্টোগ্রাম প্লট করছে। গ্রেডের এগেইনস্টে গ্রেডের জন্য হিস্টোগ্রাম প্লট করছে। এখন আমাকে এটা বলো তো, এইখানে কি প্লট করছে? মার্কসের এগেইনস্ট মার্ক। হ্যাঁ, মার্কসের এগেইনস্টে মার্কসের হিস্টোগ্রাম। সো এরকম যে আমি দেখতে পাচ্ছি যে 100 পাইছে, 100 কতজন পাইছে, সেম ভাবে এটা 100 না, এটা সম্ভবত হ্যাঁ 100ই। এটা হচ্ছে মার্কসের এগেইনস্টে মার্কস প্লট করছে। সেম ভাবে এটা বলো তো কি প্লট করছে? এটা হচ্ছে গ্রেডের এগেইনস্ট মার্ক। সো এই জিনিসটা হচ্ছে এরকম যে পেয়ার প্লট থেকে আমরা অনেক সময় অনেক ইনফরমেশন গেইন করি। তো এটা আপাতত তোমাদের মানে এখনই পারবা না, মানে এটা হচ্ছে আরো ম্যাথমেটিক্যাল আরো অনেক নলেজ লাগে। মানে এই পেয়ার প্লট দেখে এই ডাটাটাতে কি রকম ক্লিনিং করতে হবে এই নলেজটা গেইন করার জন্য। আমারও এটা ওইরকম নাই। আমি একটা ইয়াতে মনে আছে যে কোন একটা মডেলে পারফরমেন্স অনেক লো আসতেছিল। যেমন এখানে যে আগে যে মডেলটা প্লট করা ছিল, এটার জন্যই যে ধরো একটা ইয়ার জন্য আমাদের পারফরমেন্স অনেক লো আসতেছিল। সো তখন আমাদের এখানে একজন এক্সপার্ট ছিল, সে হচ্ছে পিএইচডি করছে হচ্ছে এমএল এর উপর। তো ওনাকে আমরা দেখাইছিলাম যে এরকম এরকম সমস্যা, আমাদের পারফরমেন্স কম আসতেছে। তো উনি হচ্ছে জাস্ট এই পেয়ার প্লটের কয়েকটা গ্রাফ দেখেই বলছে যে এখানে এই জিনিসটা সমস্যা আছে, এটার জন্য এই পিস প্রসেসিংটা করতে হবে। সো এটার জন্য আরো ধরো ম্যাথমেটিক্যাল আরো নলেজ যখন গেইন করবা, তখন প্রি প্রসেসিং কি প্রি প্রসেসিং করতে হয় সেটা হচ্ছে জাস্ট পেয়ার প্লট দেখেই বলতে পারবা। সো এই জন্য পেয়ার প্লটটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নেক্সট যে কাজ সেটা হচ্ছে মেশিন লার্নিং মডেল। যে কোনো এমএল মডেলে আমরা ডাটাকে দুইটা স্প্লিটে ভাগ করি, একটা হচ্ছে ট্রেন স্প্লিট, একটা হচ্ছে টেস্ট স্প্লিট। ট্রেন দিয়ে ডাটা মডেলটাকে ট্রেন করবো, আর টেস্ট ডাটা দিয়ে মডেলটাকে আমরা টেস্ট করবো এবং দেখতে যাবো যে মডেলের পারফরমেন্সটা কিরকম বা সে আননোন ডাটা কতটুকু চিন্তা করে।
সো এটার জন্য আমি যে কাজটা করছি যে আমি ফিক্স করে নিচ্ছি যে আমি কি কি পারফরমেন্স মেট্রিক নিব। নরমালি পারফরমেন্স মেট্রিক হিসেবে কনসিডার করা হয় অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল আর রেফারেন্স স্কোর ফর ক্লাসিফিকেশন প্রবলেম। ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য এই 4টা পারফরমেন্স মেট্রিক হচ্ছে ওয়াইডলি ইউজড। অ্যাকুরেসি মানে হচ্ছে যে কয়টা অ্যাকুরেটলি সে ক্লাসিফাই করতে পারলো। প্রিসিশনটা হচ্ছে যে পজিটিভ গুলাকে কতটা মানে ধরো হচ্ছে দুইটা মানে ধরো এইভাবে আমি খুবই একটা সিম্পল ক্লাসিফিকেশন প্রবলেম ধরি। ধরো তুমি এমন একটা মডেল বের করতে চাচ্ছ যেটা হচ্ছে যে কোভিড পজিটিভ কিনা, মানে ধরো আরটিপিসিআর টেস্ট সেটা কি করে যে কোভিড পজিটিভ নাকি নেগেটিভ সেই রেজাল্টটা বা এই ভার্ডিক্টটা দেয়। তো এখন সে পজিটিভকে কত ভালোভাবে পজিটিভ বলতে পারতেছে সেই জিনিসটা হচ্ছে প্রিসিশন। রিকলকে কত ভালোভাবে নেগেটিভকে কত ভালোভাবে নেগেটিভলি ক্লাসিফাই করতে পারতেছে সেই ভ্যালুটা হচ্ছে রিকল। প্রিসিশন মানে হচ্ছে যে পজিটিভকে সে কত অ্যাকুরেটলি পজিটিভ বলতে পারতেছে। ধরো 50টা পজিটিভ ছিল, 50টা কেসে আমার পজিটিভ আসার কথা ছিল, সে 50টা কেসে সে বলছে পজিটিভ, তার মানে প্রিসিশন 100%। সেম ভাবে নেগেটিভকে কত ভালোভাবে সে নেগেটিভলি ক্লাসিফাই করতে পারতেছে সেই ভ্যালুটা হচ্ছে রিকল। তো আমার 50টা ছিল নেগেটিভ কেস, 50টা নেগেটিভ কেসকে সে 50টাই নেগেটিভ কেস বলছে, তখন রিকল কত হবে? 50টা নেগেটিভ কেস ছিল, সে 50টা নেগেটিভ কেসকে নেগেটিভ কেসই বলছে, এখন বলো রিকল কত হবে? 100%। 100%। 100%, রাইট। নর্মালি অ্যাকুরেসি দিয়ে আমি একটা ওভারঅল ইনফরমেশন পাই যে কয়টা কারেক্টলি ক্লাসিফাইড করলো। ধরো অ্যাকুরেসি আসছে আমার 80%, বাট প্রিসিশন আসছে 100%, তার মানে হচ্ছে আর বাকিটা হচ্ছে রিকল। ধরো অ্যাকুরেসি 80% মানে হচ্ছে 100-র মধ্যে 80টা ক্লাসিফাই করতে পারতেছে, কিন্তু এই 80টা যে ক্লাসিফাই করতে পারতেছে এর মধ্যে আসলে পজিটিভকে সে কত ভালোভাবে পজিটিভ বলতে পারতেছে সেই জিনিসটার জন্য আমি প্রিসিশন ভ্যালুটা দেখবো। যদি আমি দেখি প্রিসিশন 100%, তার মানে হচ্ছে যে সব যে কেসগুলো আসলে পজিটিভ হওয়ার কথা ছিল, কোভিড পজিটিভ হওয়ার কথা ছিল, সে প্রত্যেকটা কোভিড পজিটিভ কেসকে কোভিড পজিটিভই বলতেছে। আর যেগুলো না, যদি 100% হয় তাহলে আমি বলবো যে সবগুলোকে আসলে কারেক্টলি পজিটিভ কেসই বলতেছে। আর যদি রিকলের ভ্যালু অনেক কম থাকে তখন বলবো যে আচ্ছা যে নেগেটিভ কেসগুলো আছে সেই নেগেটিভ কেসগুলোকে সে নেগেটিভ বলতে পারতেছে না, তার মানে যখন নেগেটিভ আসতেছে সে আসলে নেগেটিভকেও পজিটিভ বলে ফেলতেছে। এরকমও হয় অনেক সময়। সো এরকম হয়, ধরো রিকল যদি 0%, ধরো রিকল আসছে আমার 0%, রিকল 0% মানে হচ্ছে সে কোনো কেসকেই সে নেগেটিভলি ক্লাসিফাই করতে পারতেছে না। আর ধরো প্রিসিশন আসতে পারে 100%, প্রিসিশন যদি 100% আসে তার মানে ধরো 100 একশো কেসকে 100 গুলাকেই মানে প্রত্যেকটাকেই মানে সে পজিটিভ বলে দিচ্ছে। আর তখন অ্যাকুরেসি কত আসবে? তখন ধরো অ্যাকুরেসি আসবে ধরো 50%। এখন আমি যে জিনিসটা তোমাকে বলতে যাচ্ছি যে অনেক সময় যেটা হয় যে তুমি অ্যাকুরেসি 50% দেখে তুমি হয়তো ভাববা যে আচ্ছা মডেল তো ভালোই, যে মানে 50% কেসে সে ভালো রেজাল্ট দিচ্ছে। বাট যখন তুমি প্রিসিশন আর রিকল দেখবা তখন তুমি আসলে বলবা যে মডেল আসলে ট্রেনিং হয় নাই। মডেল যে কাজটা করতেছে প্রত্যেকটা কেসে সে যে কেসই পাক সেই কেসে সে পজিটিভ বলতেছে, সে আর নেগেটিভ কখনোই বলতেছে না। নেগেটিভকে কখনোই যেহেতু নেগেটিভ বলতেছে না এই জন্য আমার রিকল আসছে 0%। আর সে সবগুলা কেসকেই যেহেতু পজিটিভ বলতেছে তো পজিটিভ কেসগুলো তো পজিটিভ হবেই, তো প্রিসিশন 100% আসবে। আর নেগেটিভ কেসগুলোকেও যেহেতু পজিটিভ বলতেছে এই জন্য আর কি রিকল আসছে 0%। মানে অনেক সময় যেটা হয় যে অ্যাকুরেসি এই ম্যাট্রিকটা অনেকে ইউজ করে না। আমি আমার অনেক পেপারেই অ্যাকুরেসি ম্যাট্রিকটাকে ইউজ করি নাই। রিজন হচ্ছে এটাই যে অ্যাকুরেসি জিনিসটা মিসলিডিং। যেমন এখানে কিন্তু একটা মিসলিডিং ইনফরমেশন আমাকে দিচ্ছে যে 50% কেস অ্যাকুরেসি 50% মানে 50% কেস সে ঠিক মতো ক্লাসিফাই করছে, বাট আসলে কিন্তু সে অ্যাকুরেট না, সে সবগুলাকেই পজিটিভ বলে দিচ্ছে। পজিটিভ বলে দিচ্ছে বলেই যে 50% কেস ধরো পজিটিভ ছিল, পজিটিভ কেসের জন্য 50% অ্যাকুরেসি আসছে, আর 50% কেস নেগেটিভ ছিল এই নেগেটিভ কেসের জন্য সে পজিটিভ বলছে, এই জন্য ওইগুলা ইনকারেক্টলি ক্লাসিফাইড। এনিওয়ে এটা পরে হয়তো তোমরা একটু ভালো মতো দেখে নিও যে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করে। বাট বেসিক কনসেপ্ট হচ্ছে এটা, আমি যতটুকু বলছি এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। এইভাবে আসলে লেখা কোনো জায়গায় পাবা না, যত জায়গায় মানে পড়তে যাবা দেখবা যে অনেক কমপ্লেক্স করে বোঝানোর চেষ্টা করে যে প্রিসিশন কি রিকল কি, বাট বেসিক কনসেপ্ট হচ্ছে এটা। আর বেসিক কনসেপ্টে কি তোমরা কেউ কেউ বুঝছো? আমি জানি না আমি তোমাদেরকে সহজভাবে বুঝাইতে পারছি কিনা।
কেউ কি বুঝছো যে আসলে প্রিসিশনটা কি আর রিকলটা কি? ভাই রিকলটা যদি আরেকবার এক করতেন, আর প্রিসিশনটা কি মানে বুঝতে পেরেছি, রিকলটা ধরো হচ্ছে তুমি তোমার কাছে 100 জন পেশেন্ট আসলো। এখন এটা মোটামুটি শিওর যে 100 জন পেশেন্টের মধ্যে 50 জন আছে যারা হচ্ছে কোভিড পজিটিভ, আর 50 জন আছে কোভিড নেগেটিভ। ওকে, ধরো তোমার কাছে 100 জন পেশেন্ট আসলো যার মধ্যে 50 জন কোভিড পজিটিভ, 50 জন কোভিড নেগেটিভ। এখন এই 100 জনের উপর তুমি একটা টেস্ট করতে চাচ্ছ, টেস্ট করে তুমি বের করতে চাচ্ছ যে তোমার যে নতুন আরেকটা টেস্ট ধরো তুমি বের করছো সেই টেস্টটা কতটুকু অ্যাকুরেট। ধরো অনেকগুলা টেস্ট আছে করোনা টেস্টের জন্য, তুমি ধরো আরেকটা নতুন টেস্টিং টেকনিক বের করলো। এখন তুমি চাচ্ছ যে এই টেস্টিং টেকনিকটা কতটা আসলে ভালো সেটা বের করতে। এখন তুমি যেটা করলা যে এবং তুমি অ্যাজিউম ধরে নিছো যে তোমার কাছে 50 জন কোভিড পজিটিভ পেশেন্ট আসতেছে আর 50 জন কোভিড নেগেটিভ পেশেন্ট আসতেছে, 100 জন পেশেন্ট আসছে। সো তুমি টেস্ট করলা, টেস্ট করে তুমি পাইলা যে 100 জনই কোভিড পজিটিভ। তোমার 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 মডেলটা মানে তোমার যে টেস্টিং টেকনিকটা সেটা সে আউটপুটটা এইভাবে দিল যে 100 জনই কোভিড পজিটিভ। এখন এই যে 100 জনই সে বললো যে কোভিড পজিটিভ, এখন দেখো 100 জনের মধ্যে 50 জন ছিল অ্যাকচুয়াল কোভিড পজিটিভ আর 50 ছিল অ্যাকচুয়াল কোভিড নেগেটিভ। ওকে, বুঝতে পারতেছো? জি ভাইয়া। টোটাল 100 জন পেশেন্ট, 50 জন হচ্ছে অ্যাকচুয়াল কোভিড পজিটিভ আর 50 জন হচ্ছে অ্যাকচুয়াল কোভিড নেগেটিভ। কিন্তু তোমার মডেল বললো যে না, আসলে সবাই কোভিড পজিটিভ। এখন তোমার মডেলের ক্ষেত্রে অ্যাকুরেসি কত হবে? অ্যাকুরেসি ও 100 জনকেই তো হচ্ছে পজিটিভ দেখাচ্ছে। 100 জনকে পজিটিভ দেখাচ্ছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল পজিটিভ 50 জন, অ্যাকচুয়াল নেগেটিভ 50 জন। বাট সে 100 জনকে সে সবাইকেই পজিটিভ বলতেছে। এখন আমাকে বলো যে অ্যাকুরেসি তাহলে কি হবে? এখন এখানে আসলে অ্যাকুরেসি হবে 50%, কারণ হচ্ছে তোমার এই যে 50 জন তো অ্যাকচুয়ালি আসলেই কোভিড পজিটিভ ছিল, সে আসলেই যেহেতু 50 জন আসলেই যেহেতু কোভিড পজিটিভ ছিল, তো ওই 50টা তো সে আসলে ক্লাসিফাই করছে ঠিক মতো, এই জন্য অ্যাকুরেসি 50% হবে। এটা কি বুঝছো? জি ভাই। 50% হবে মানে আমি আবার বলি, ধরো তোমার টোটাল পেশেন্ট হচ্ছে 100 জন, এর মধ্যে 50 জন অ্যাকচুয়ালি কোভিড পজিটিভ, 50 জন অ্যাকচুয়ালি কোভিড নেগেটিভ। কিন্তু তোমার মডেল বললো যে না, 50 জন কোভিড পজিটিভ না, সবাই কোভিড পজিটিভ। এখন যখন সে বলতেছে যে সবাই কোভিড পজিটিভ, তখন মডেলের অ্যাকুরেসি হচ্ছে 50%, কারণ 50টা কেস সে কোভিড পজিটিভ বলছে যেখানে আসলেই কোভিড পজিটিভ ছিল। সো দ্য অ্যাকুরেসি অফ দ্য মডেল ইজ 50%। ওকে, জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আমি বলতেছি প্রিসিশন হচ্ছে সেই ভ্যালু যেটা হচ্ছে যে পজিটিভ কে কত ভালোভাবে পজিটিভ হিসেবে ক্লাসিফাই করতে পারতেছে, সেই ভ্যালুটাই হচ্ছে প্রিসিশন। যদি পজিটিভ 50টা হয়, 50টা পজিটিভকে 50টা পজিটিভই বলে, তাহলে 50টা পজিটিভকে কত ভালোভাবে 50টাকেই পজিটিভ হিসেবে ক্লাসিফাই করতে পারতেছে সেই ভ্যালুটা হচ্ছে প্রিসিশন। আমার এখানে 50টা পজিটিভ কেস ছিল, 50টা কেসকেই সে পজিটিভ বলছে। এখন তার প্রিসিশন কত হবে? তাহলে 100% হবে। প্রিসিশন 100% হবে। রিকল মানে হচ্ছে নেগেটিভ কেসকে কত ভালোভাবে সে নেগেটিভ হিসেবেই ক্লাসিফাই করতে পারতেছে, সেই ভ্যালুটা হচ্ছে রিকল। এখন আমাকে বলো তাহলে নেগেটিভ কেস কয়টা ছিল? 50টা। 50টা। সে একটাকেও কি ঠিকভাবে ক্লাসিফাই করছে? নেগেটিভ কেস ছিল 50টা, কিন্তু সে তো বলছে সবই পজিটিভ, তাহলে তো সে একটা নেগেটিভ কেউ ঠিক মতো ক্লাসিফাই করতে পারে নাই, তাই না? জি। একটা নেগেটিভ কেউ ঠিক মতো ক্লাসিফাই করতে যদি না পারে, তাহলে বলো তাহলে রিকলের ভ্যালু কত হবে? 0। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে অনেক সময় অ্যাকুরেসি দেখে অনেক সময় অনেক মিসলিডিং ইনফরমেশন অনেকে পায়, যেমন এখানে অ্যাকুরেসি হবে 50%, বাট তোমার মডেলটা আসলে যেটা করতেছে সে সবগুলোকেই সে পজিটিভ বলে চালায় দিচ্ছে, আসলে সে নেগেটিভকে ধরতেই পারে না। মানে এই জিনিসটার জন্য আমরা প্রিসিশন রিকল এগুলো ইউজ করি। যে প্রিসিশন মানে হচ্ছে পজিটিভকে কত ভালোভাবে পজিটিভ বলতেছে, নেগেটিভকে কত ভালো, রিকল মানে হচ্ছে নেগেটিভকে কত ভালোভাবে নেগেটিভ বলতেছে। মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে যেমন আমরা যে প্রবলেমটা কনসিডার করতেছি, এখানে কিন্তু ক্লাস লেভেল অনেকগুলা, যেমন এইটা হচ্ছে গ্রেড হচ্ছে আমার ফাইনাল ক্লাস লেভেল 1 2 3 4 অনেকগুলো ক্লাস লেভেল।
সো এই অনেক ক্লাস লেভেল গুলো যদি অনেকগুলো থাকে তাহলে সেটাকে বলে মাল্টি ক্লাস লেভেল বা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম। আর ক্লাস লেভেল যদি দুইটা থাকে তখন তাকে সেটাকে বলে বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। আমি তোমাকে যে এক্সাম্পলটা দিলাম এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। এখানে ক্লাস লেভেল দুইটা ছিল, যে কোভিড হয় পজিটিভ হবে না নেগেটিভ হবে, এছাড়া অন্য কিছু হবে না, মানে দুইটা ক্লাস লেভেল পসিবল। বাট নর্মালি যেটা হয় যে ক্লাস লেভেল অনেক কিছু পসিবল, মানে ক্লাস লেভেল মাল্টিপলও হইতে পারে, সেটাকে বলি আমরা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম। সো এখন যেটা হয় যে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের প্রবলেমের ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকটা ক্লাস লেভেলের জন্য আমরা এই প্রিসিশন রিকল বের করি। এখন আমাকে বলো যে যদি আমি গ্রেড ধরো এ প্লাস গ্রেডের জন্য প্রিসিশন বের করলাম, এ প্লাস গ্রেডের জন্য রিকল বের করলাম, এখন এ প্লাস গ্রেডের জন্য প্রিসিশন বলতে আসলে কি বোঝায়? যে যতজন আর কি আছে আর কি, যতগুলো মার্ক আছে আর কি, তার মধ্যে কয়টা হচ্ছে কি A+ পাওয়া আর কি। না তখন এ প্লাস যদি ডেটা সেটের মধ্যে 3 জন থাকে তাহলে 3টাকে আইডেন্টিফাই করতে পারছি কিনা, যদি 100% হয় তার মানে 3টাকে আইডেন্টিফাই করতে পেরেছি। ভেরি গুড, এটাই প্লাসের জন্য প্রিসিশন মানে হচ্ছে এটাই যে আসলে এ প্লাস কে কত ভালোভাবে সে প্লাস বলতেছে, এটাই হচ্ছে প্রিসিশন। আর এ প্লাস না হইলে সেটাকে কত ভালোভাবে এ প্লাস না বলতেছে সেটা হচ্ছে রিকল। ইয়েস কে কত ভালোভাবে ইয়েস বলতেছে দ্যাট ইজ প্রিসিশন, নো কে কত ভালোভাবে নো বলতেছে সেটা হচ্ছে রিকল। এটা নিয়ে হওয়ার কিছু নাই, এটা জাস্ট কনসেপ্টটা করে রাখো, রেকর্ডিং তো থাকবে, এটা পরে হয়তো আরো ফ্রেশ মাইন্ডে আবার একটু দেখো, বা হয়তো আরো একটু থেকেও। বাট বেসিক কনসেপ্ট হচ্ছে এটা, প্রিসিশন রিকল এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো অনেক সময় এই যে ধরলা এই যে থিসিসে এগুলো ইউজ করবা, আর ডিফেন্সে হচ্ছে এই কোশ্চেনটা আস্ক করে যে প্রিসিশন বলতে কি বুঝো। অনেক সময় যেটা হয় অনেকে এই কোশ্চেন গুলো অ্যান্সার দিতে পারে না, যে ধরো মডেল টডেল বিল্ড আপ করে ফেলছে, অনেক কঠিন নিউরাল নেটওয়ার্ক বিল্ড আপ করছে, অনেক অ্যাকুরেসি প্রিসিশন বের করছে, আর যখন এই সিম্পল কোশ্চেন করে যে বলো যে প্রিসিশনটা আসলে কি মিন করে, তখন এটা অনেকে বলতে পারে না। সো এইগুলা যখন মডেল বিল্ড করবা বা যখন এই জিনিসগুলো এগুলো নিয়ে একটু আসলে এইগুলো মনে রাখবা যে আসলে কোনটা কিভাবে মিন করে। আর এফ1 স্কোরটা হচ্ছে প্রিসিশন আর রিকলের অ্যাভারেজ। এফ1 স্কোর জাস্ট একটা সিম্পল ফর্মুলা যে 2 ইন্টু প্রিসিশন প্লাস রিকল ডিভাইডেড 2 ইন্টু প্রিসিশন ইন্টু রিকল ডিভাইডেড বাই 2 ইন্টু প্রিসিশন প্লাস রিকল, এটা হচ্ছে এফ1 স্কোর। জাস্ট দিস ইজ অ্যান অ্যাভারেজ, এটা এখানে পাবা মানে এটা পাবা যে এফ1 স্কোর ফর্মুলা। এফ1 স্কোর হচ্ছে ডিসিশন রিকল অ্যাভারেজ। সো বেসিক্যালি আমরা এখন পর্যন্ত যে জিনিসটা যে চারটা প্যারামিটারকে ইউজ করতেছি, চারটা প্যারামিটার গুলো হচ্ছে আমার অ্যাকুরেসি, প্রিসিশন রিকল আর এফ1 স্কোর। সো আমরা দেখতে চাই যে মডেলটা ট্রেনের জন্য কত ভালোভাবে ট্রেন ডাটাকে ক্লাসিফাই করতে পারে, এবং টেস্টের জন্য আমি এই চারটা প্যারামিটার ভ্যালু বের করতে যাচ্ছি। এটা হচ্ছে ক্রস ভ্যালিডেশনের জন্য, ক্রস ভ্যালিডেশন অন্য একদিন দেখাবো। এখানে কয়েকটা ভ্যালু গুলাকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি, এখানে কয়েকটা প্যাকেজ ইম্পোর্ট করে নিলাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এখানে দেখো যে আমাদের যে ডাটা আছে, ডাটাগুলো আসলে এরকম অনেক ভ্যারিড বলতে বোঝাতে যাচ্ছি এরকম 80, 100, মানে রেঞ্জটা একটু স্পার্সড। এখানে আমি সম্ভবত 60 থেকে ভ্যালু ছিল হচ্ছে ধরো ভ্যালু আছে এখানে হচ্ছে 62 থেকে 100 পর্যন্ত ভ্যালু আছে। সো আমার রেঞ্জটা হচ্ছে 62 থেকে 100, আর এখানে গ্রেডের জন্য রেঞ্জটা হচ্ছে মানে বি মাইনাস থেকে এ প্লাস বা হচ্ছে 1 to 4, রেঞ্জটা হচ্ছে এভাবে ভ্যারিড। মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে যখন এরকম অনেক বড় বড় সংখ্যা থাকে, এই বড় বড় সংখ্যাকে মেশিন লার্নিং মডেলে প্রসেস করাটা মেশিন লার্নিং মডেলের জন্য কিছুটা ডিফিকাল্ট। যখন এই রেঞ্জটা অনেক বড় থাকে, মানে আমি যখন একটা বড় রেঞ্জ দিব, সেই বড় রেঞ্জ নিয়ে কাজ করাটা একটা এমএল মডেলের জন্য দিস ইজ এ ডিফিকাল্ট জব। সো দ্যাটস ওয়াই হোয়াট অ্যাকচুয়ালি আমরা করি সেটা হচ্ছে যে এই বড় রেঞ্জটাকে আমরা ছোট একটা স্পেসিফাইড একটা রেঞ্জে নিয়ে আসি, এবং ছোট যখন একটা রেঞ্জে নিয়ে আসবো তখন মেশিন লার্নিং মডেলের জন্য সেটা কাজ করতে সুবিধা হয়। এই জন্য আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে সবগুলা ভ্যালুকে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসি। 0 হচ্ছে আমার লোয়ার বাউন্ড আর 1 হচ্ছে আপার বাউন্ড। মানে আমি চাচ্ছি যে যে রেঞ্জটা হচ্ছে 62 থেকে 100 হচ্ছে আমার রেঞ্জ, আমি চাচ্ছি যে 62টা রিপ্রেজেন্ট হোক 0 দিয়ে আর 100টা রিপ্রেজেন্ট হোক 1 দিয়ে।
এই যে এই প্রসেসটা করতেছি যে আমি আমার রেঞ্জটা 62 থেকে 100 ছিল, বাট আমি চাচ্ছি যে রেঞ্জটাকে এত বড় না রেখে রেঞ্জটাকে একটা ছোট রেঞ্জে নিয়ে আসতে, যাতে মেশিন লার্নিং মডেল ইজিলি কাজ করতে পারে। সেই জন্য আমি 62 কে লোয়ার বাউন্ড ধরতেছি, 62 কে নিয়ে আসবো 0 ভ্যালুতে, আর 100 কে নিয়ে আসতেছি 1 ভ্যালুতে। এই যে এই জিনিসটা করতেছি, এই প্রসেসটাকে বলে স্কেলিং। কি বলে? স্কেলিং। এই প্রসেসটা এখন দেখো, সো 62 কে 0 হচ্ছে, 101 হচ্ছে, সেম ভাবে মাঝখানে যে ভ্যালুগুলা ওইভাবে ওই রিলেটিভ পজিশন অনুযায়ী 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা ভ্যালু পেয়ে যাবে। বুঝতে পারতেছি? তো সেম ভাবে 80, 75, 65 এরকম নিজেরাও এরকম ভ্যালু ডিপেন্ডিং অন ইটস রিলেটিভ পজিশন 62 কে 100, 0 থেকে 1 এর মাঝে একটা করে ভ্যালু পাবে। সো আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আমি প্রত্যেকটা ভ্যালুই 0 থেকে 1 রেঞ্জে পাচ্ছি। জি ভাইয়া, বুঝতে তাহলে স্যার ইন্ডিপেন্ডেন্ট ফিচারটা তো এখন ফ্লোটে কনভার্ট হয়ে যাবে, তাহলে এটার জন্য কি ডিপেন্ডেন্টের কোনো সমস্যা হবে? হ্যাঁ, ডিপেন্ডেন্টটাও আমি সেম ভাবে আমি ফ্লোট ডিপেন্ড, এখন দুইটাই কিন্তু আমার একটা আছে ইন্টিজারে, একটা ইন্টিজারে ছিল, একটা ফ্লোটে ছিল, বাট ইট ডাজন্ট ম্যাটার যে দুইটা ফ্লোটে থাকলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি তোমার কোশ্চেনটা বুঝছি যে এটা ছিল ইন্টিজার আর এটা ছিল ফ্লোট, বাট এখন যেটা হবে যে এটা ফ্লোট হয়ে যাবে, এটাও ফ্লোট হয়ে যাবে, এটা তো ফ্লোট ছিল আগে, ফ্লোটই থাকবে। সো ইট ইজ নট এ প্রবলেম, মানে ফ্লোট থাকুক ইন্টিজার থাকুক এটা কোনো সমস্যাই না। এইটা নিয়ে কোনো প্রবলেম না। মেইনলি আমার প্রবলেম তখনই হইতো যে এটা কোনো একটা যদি স্ট্রিং থাকতো। মেইনলি মেশিন লার্নিং মডেল সব নিয়ে কাজ করতে পারে, যা স্ট্রিং নিয়ে কাজ করতে পারে না। সো যদি কোনো একটা কিছু স্ট্রিং থাকতো আর আফটার দ্য প্রসেসিং, তখন সেটা আমার একটা প্রবলেম হইতো। বাট ইন্টিজার, ফ্লোট, ডাবল এগুলো কোনো প্রবলেম না। সো এখন পর্যন্ত আমরা যে জিনিসটা বুঝলাম যে আমরা ডাটাটা একটা ভ্যারিড রেঞ্জে থাকে, আমি চাচ্ছি ডাটাটা একটা স্পেসিফাইড রেঞ্জে থাকুক। এই জন্য আমি যে জিনিসটা করবো এটা হচ্ছে ডাটাকে স্কেলিং করে নিব। এই জিনিসটাকেই বলে স্কেলিং। স্কেলিং করার জন্য আমরা সাইকিট লার্নের একটা স্কেলার আছে, সেটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার। এই আমি যে প্রসেসটা বললাম যে লোয়ার বাউন্ডটাকে 0 ধরে, আপার বাউন্ডটাকে 1 ধরে, আর মাঝখানের ভ্যালুগুলোকে ওইভাবে নিজের মতো করে রিপ্লেস করে দেয়। এটাই হচ্ছে মিন ম্যাক্স স্কেলারের কাজ। মেনলি এই জিনিসগুলো আসলে ইয়াতে ডাটা মাইনিং কোর্সে খুব ভালো মতো পড়ানো হয়, বাট আনফরচুনেট যে আসলে এই টার্মে তোমাদেরকে ডাটা মাইনিং কোর্স অফার করা হচ্ছে না। প্যাটার্নে আসলে এই জিনিসগুলো পড়ায় না। প্যাটার্ন রিকগনিশন যারা নিবা দেখবা যে প্যাটার্নের ডাইরেক্ট হচ্ছে কোডে চলে যাবে, মানে এই প্রিরিকুইজিট নলেজ গুলো দিবে না। প্রিরিকুইজিট নলেজ গুলো আসলে প্যাটার্নের কোর্সে অন্তর্ভুক্ত না। সো প্যাটার্নের ডাইরেক্ট তোমাকে মডেল বিল্ড আপ করানো শিখাবে, বা ডাইরেক্ট শিখাবে যাচ্ছে এই মডেল অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। বাট দিস আর ভেরি ফান্ডামেন্টাল নলেজ, এবং এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো জানা যে স্কেলিং কেন করতেছি এবং স্কেলিং করলে লাভটা কি। সো এটাই কনসেপ্টটা খুবই সিম্পল। এটা তো বুঝছোই তাই না, যে কিভাবে আসলে এই স্কেলিং কাজটা হচ্ছে বা স্কেলিংটা কেন করতেছি। ওকে, দেন হচ্ছে এখানে যে কাজটা করলাম, যে এখানে তো কয়েকটা ডাটা ইম্পোর্ট করলাম প্যাকেজ। এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করছি, সেটা হচ্ছে ট্রেন এবং টেস্ট সেটে ভাগ করে নিছি। ট্রেনার সেট টেস্টটাকে এভাবে ভাগ করে নিছি যে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। এক্স ট্রেন হচ্ছে এক্সটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ফিচার, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ফিচার। সো ইন্ডিপেন্ডেন্ট ফিচারের জন্য এক্স ট্রেন হচ্ছে এইটুকু হচ্ছে যে ট্রেনের জন্য ডিপেন্ডেন্ট ফিচার, টেস্টের জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট ফিচার। এটা ইন্ডিপেন্ডেন্ট ফিচার ট্রেনের জন্য, এটা ইন্ডিপেন্ডেন্ট ফিচার টেস্টের জন্য। আর ওয়াই ট্রেনে হচ্ছে ওয়াই মানে ডিপেন্ডেন্ট ফিচারটা থাকবে, ডিপেন্ডেন্ট ফিচারের ওয়াই ভ্যালুস গুলো থাকবে, আর ডিপেন্ডেন্ট ফিচারের টেস্ট ভ্যালুস গুলো থাকবে। মেনলি এইভাবে করে নেই, মানে 4টা ভাগে ভাগ, মানে এখানে 2টা ভাগে ভাগ করতেছি। একটা ট্রেন সেট, টেস্ট সেট। প্রত্যেকটা ভাগের জন্য এক্স ট্রেন ভ্যালু থাকবে, ওয়াই ট্রেন ভ্যালু থাকবে। ট্রেনের জন্য এক্স ট্রেন আর ওয়াই ট্রেন ভ্যালু, আর টেস্টের জন্য এক্স টেস্ট আর ওয়াই টেস্ট ভ্যালু। মানে 2টা স্প্লিট, একটা হচ্ছে ট্রেন স্প্লিট আর একটাকে বলে হচ্ছে টেস্ট স্প্লিট। ট্রেন স্প্লিটে এক্স ট্রেন ভ্যালুস থাকবে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই ট্রেন ভ্যালু থাকবে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ফিচার ভ্যালুগুলো, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যালু। সো এইভাবে আর কি এখানে 2টা স্প্লিটে ভাগ করে নিছি। এক্স ওয়াই ছিল আমার মেইন ডাটাটা, মেইন ডাটাটা হচ্ছে স্প্লিটের আগে এক্স আর ওয়াই তে কনভার্ট করে নিছিলাম উপরে কোড লিখে। সো এখন এক্স আর ওয়াই ছিল আমার
আমি এক্স আর ওয়াইটা একটু প্রিন্ট করে দেখি যে এক্স আর ওয়াইতে আসলে ভ্যালুগুলো আছে কিনা। সো এক্স হচ্ছে আমার এই ভ্যালুটা, তো হ্যাঁ এই দেখো এক্স হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুটা, এই হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুটা হচ্ছে এক্স, মার্কসটা এক্স এ থাকবে, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যালু। ডিপেন্ডেন্ট ভ্যালুটা হচ্ছে আমার এই ভ্যালুস গুলা, এই যে গ্রেড গুলা হচ্ছে ওয়াই এ আছে। সো এক্স কে এভাবে ভাগ করে নিলাম। এখন এক্স ট্রেন এক্স টেস্ট, এই এই যেখানে যে 14টা ভ্যালু আছে এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এক্স ট্রেন বলতে কয়েকটা স্যাম্পল আসবে, এক্স টেস্টে কয়েকটা স্যাম্পল আসবে। সেম ভাবে ওয়াই ট্রেনও দুই ভাগে ভাগ হয়ে যাবে, ওয়াই ট্রেনে কিছু স্যাম্পল যাবে, ওয়াই টেস্টে স্যাম্পল যাবে। আর এখানে টেস্ট সাইজ হচ্ছে 0.2 মানে হচ্ছে 20% ডাটাকে সে টেস্ট ডাটা ধরবে, আর 80% ডাটাকে সে ট্রেন ডাটা ধরবে। এখানে যদি আমি 0.3 দিতাম তাহলে 30% ডাটাকে সে টেস্ট ডাটা ধরতো, আর 70% ডাটাকে সে ট্রেন ডাটা ধরতো। আর 0.1 দিলে সে 10% ডাটাকে হচ্ছে টেস্ট ধরবে, আর 90% কে হচ্ছে 10% কে টেস্ট আর 90% কে ট্রেন। আর র্যান্ডম স্টেট, এটাতে একটা যে কোনো একটা সংখ্যা দেওয়া হয়। আর র্যান্ডম স্টেট যদি তুমি 0 রাখো, মানে র্যান্ডম স্টেটে যে সংখ্যাটা রাখবো, যে কোনো একটা সংখ্যা রাখবো আর কি, এখানে 0, 3, 4, 5 যে কোনো একটা সংখ্যা রাখতে পারো। এই নর্মালি যখন ট্রেনটা স্প্লিট হয়, আমি চাই যে সব সময় যাতে এখন এখন কারেন্টলি যেভাবে স্প্লিট হইলো সব সময় যাতে ওইভাবেই স্প্লিটটা হয়। আমি সবসময় এই জিনিসটা চাই। নর্মালি এই কিভাবে স্প্লিটটা হয় এই জিনিসটা যদি তুমি র্যান্ডম স্টেট কথাটা লিখে কোনো একটা নাম্বার লিখে না দাও, তখন সে যেটা করবে এই স্প্লিটটাকে সে র্যান্ডমলি করবে, র্যান্ডমলি করে নিবে। বাট আমি র্যান্ডম স্টেট 0 দিয়ে আমি বলে দিচ্ছি যে মানে আমি চাচ্ছি যে যতবার তুমি স্প্লিটটা করবা, স্প্লিটটাতে সেম ডাটাকেই ট্রেন হিসেবে কনসিডার করবা, মানে স্প্লিটটা যাতে সবসময় সমান স্প্লিটটা পাই আর কি। এনিওয়ে এটা নিয়ে বদার হওয়ার কিছু নেই, এটা র্যান্ডম স্টেট না দিলেও কিছু নাই, কিছু হবে না। আর র্যান্ডম স্টেট 0 মানে হচ্ছে, মানে এখানে একটা র্যান্ডম স্টেটে কোনো একটা ভ্যালু রাখবো, এর মানে হচ্ছে আমি সব সময় চাই যে 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 স্প্লিটটা আমি ইনিশিয়ালি করছি, আমি চাই যে সব সময় যতবার এই মডেলটা রান হোক বা যতবার এই কোডগুলো রান হোক, ততবার যাতে সেম এক্স ট্রেন এবং এক্স টেস্ট পাই। এটা হচ্ছে আমার টার্গেট, যে যতবার আমি কোডটা রান করব ততবার যাতে আমি সেম এক্স ট্রেন এবং সেম এক্স টেস্ট পাই। এই জন্য র্যান্ডম স্টেটে একটা সংখ্যা রাখবো, এইটা রাখলে সে এইভাবে সে স্প্লিটটা এমন ভাবে করবে, সবসময় স্প্লিটটা এমন ভাবে করবে যাতে এক্স ট্রেন আর এক্স টেস্ট যাতে সমান থাকে। মানে মানে সমান থাকে মানে হচ্ছে মানে সেম স্যাম্পলই যাতে এক্স ট্রেন এবং এক্স টেস্টে যায়। আচ্ছা এটা নিয়ে আরো পরে ইয়াতে বলবো, মানে এটা কি বুঝছো যে র্যান্ডম স্টেটের কাজটা কি? Anyway, তো এখানে হচ্ছে আমরা মিনম্যাক্স স্কেলিং করলাম, এক্সট্রা নেক্সট ইয়া করে এখানে হচ্ছে মিনম্যাক্স স্কেলারকে ইম্পোর্ট করে এক্স ট্রেনকে স্কেলিং করলাম, এক্স টেস্টকে স্কেলিং করলাম, এক্স ট্রেন স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম, এখানে এক্স ট্রেন দিয়ে দিলাম। সো এটা ট্রান্সফর্ম হয়ে যাবে, ট্রান্সফর্ম ভ্যালুটা এক্স ট্রেনে চলে যাবে। সেম ভাবে স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম এক্স টেস্ট দিলে এক্স টেস্ট ভ্যালুটা ট্রান্সফর্ম হয়ে এক্স টেস্টে চলে যাবে। এটা দেখার দরকার নাই, এটা হচ্ছে মডেলকে সেভ করার জন্য ডিকেল একটা লাইব্রেরি ইউজ করি, আপাতত এটা লাগবে না। একটু কি বুঝছো কিনা যে এক্স ট্রেন এবং এক্স টেস্টে আমরা কিভাবে ভাগ করলাম? এখন যদি আমরা দেখতে চাই যে স্কেলার ফিট আর স্কেলার ট্রান্সফর্মটা কি করে? হ্যাঁ, স্কেলার ডট ফিট ট্রান্সফর্মটা যে কাজটা করে যে এই যে আমি মিনম্যাক্স স্কেলারটাকে স্কেলার নামে একটা ইয়াতে রাখলাম, ভ্যারিয়েবলে রাখলাম, দেন স্কেলার ডট ফিট ট্রান্সফর্মের মধ্যে এক্সটেন্ড দিলে এইটাকে এই এক্সটেন্ডটাকে সে স্কেল করে ফেলবে, স্কেল করে 0 থেকে 1 ভ্যালুর মধ্যে নিয়ে আসবে এক্সটেন্ডের প্রত্যেকটা ভ্যালু, এবং আলটিমেটলি এই যে ভ্যালুগুলা পাচ্ছি, যে স্কেলড হওয়ার পর যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা এক্সট্রেন নামে ভ্যারিয়েবলে রেখে দিবে। বেসিক্যালি এই কাজটা দিয়ে আমি স্কেলিং এর কাজটা করতেছি, বুঝতে পারতেছি? এই ফাংশন মিনম্যাক্স স্কেলার হচ্ছে আমার একটা ফাংশন, এই ফাংশনটার একটা মানে এই ফাংশনটাই আসলে এই সুবিধাটা আমাকে দেয় যে ফিট ট্রান্সফর্ম হচ্ছে মানে এটার এই ক্লাসের একটা ফাংশন হচ্ছে ফিট ট্রান্সফর্ম একটা ফাংশন, বুঝছো? সো মিনম্যাক্স ডট ফিট মানে স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম এক্সট্রেন দিলে সে হচ্ছে এই ফিট ট্রান্সফর্ম করলে মানে হচ্ছে এই এক্সট্রেনের ভ্যালুগুলোকে সে স্কেলিং করে দিচ্ছে। বেসিক্যালি এটা মনে রাখো জাস্ট এটা হচ্ছে স্কেলিং করতেছে আর কি, বুঝছি? জি স্যার।
0 থেকে 1 এর মধ্যে আমি নিয়ে আসতেছি ভ্যালুগুলো। সো এর জন্য আর কি মানে মিনম্যাক্স স্কেলার লোড দিলাম, দেন ডট ফিট ট্রান্সফর্ম করলে এই ডট ফিট ট্রান্সফর্ম ফাংশনটা এটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছে, ট্রান্সফর্ম করে স্কেলড ভ্যালুতে ট্রান্সফর্ম করতেছে। সো এক্সটেস্ট টু সেম ভাবে স্কেল ভ্যালুতে ট্রান্সফর্ম এক্সটেস্ট ভ্যালুটাকেও ট্রান্সফর্ম করে দিচ্ছে। সো এক্সট্রেন সেম ভাবে যদি আমি এক্সটেস্ট লিখি, ভাইয়া টেস্ট সাইজ 0.1 দিলে মানে যে কোনো র্যান্ডমলি 10% ডেটাকেও টেস্ট ডেটা হিসেবে কনসিডার করবে? হ্যাঁ আচ্ছা, randomly 10% ডাটাকে সে টেস্ট ডাটা হিসেবে কনসিডার করবে আর 90% কে ট্রেন হিসেবে কনসিডার করবে। আর র্যান্ডম স্টেট যদি আমি দিয়ে দেই তখন আসলে এই জিনিসটা র্যান্ডমলি হবে না, এই র্যান্ডম স্টেট যদি 0 ওই অনুযায়ী আর কি মানে এই যে এই জিনিসটাই যে স্প্লিটে ভাগ করাটা এটা যাতে র্যান্ডমলি না হয় সেটার জন্য আমি র্যান্ডম স্টেট ইকুয়াল টু সামথিং কোন একটা ভ্যালু রাখি। র্যান্ডম স্টেট ইকুয়াল টু সামথিং একটা ভ্যালু রাখলে সব সময় এই র্যান্ডম স্টেট যত ডিফাইন করছি 0 ডিফাইন করছি তার মানে এত অনুযায়ী ট্রেন টেস্ট স্প্লিট হবে। তার মানে প্রত্যেকবার সেম ডাটাই আমি ট্রেন হিসেবে পাবো, সেম ডাটাই টেস্ট হিসেবে পাবো। এখন বুঝছি মানে এখানে যদি আর এটা যদি ডিফাইন না করি তখন যেটা হবে যে সে প্রত্যেকবারই র্যান্ডমলি ট্রেন আর টেস্টে ভাগ করবে, আর প্রত্যেকবার র্যান্ডমলি ট্রেন টেস্টে ভাগ করতে থাকলে যেটা হয় যে আমার মডেলের পারফরমেন্স ভ্যারি করবে আর কি। হ্যাঁ র্যান্ডম স্টেট যদি আমি 5 দিই তার মানে কি এটা যে প্রথম 5 বার হচ্ছে গিয়ে সে র্যান্ডমলি করবে না, 5 বারই হচ্ছে গিয়ে 0.1 হিসেবে করবে, কিন্তু এরপর থেকে আবার চেঞ্জ হয়ে যাবে এরকম? না 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 এরকম না, এটা এটা আসলে এটার এয়ার কনসেপ্টের এইটা যে আসলে কিভাবে করে এটা আসলে সাইকিট লার্নের এইরকম আমি ডকুমেন্টেশনে পাই নাই। বাট বেসিক্যালি যেটা হয় যে র্যান্ডম স্টেটে তুমি একটা জাস্ট সংখ্যা রাখবা, এটার আর কোনো সিগনিফিকেন্স নাই। মানে এটা র্যান্ডম স্টেট 0 মানে কোনো একটা স্পেসিফিক ওয়েতে স্প্লিট করতেছে ব্যাপারটা এরকম না। রাদার জিনিসটা হচ্ছে যে আমি এই যে ধরো ডাটা সেটটাকে 10% ডাটাকে টেস্ট হিসেবে স্প্লিট করতেছে, এই স্প্লিটটা সে কিসের উপর বেসিস করে করবে, মানে কোন ডাটাকে সে ট্রেন হিসেবে নিবে, সে কি প্রথম কয়েকটা ডাটা ট্রেন হিসেবে নিবে শেষের ডাটাটাকে টেস্ট হিসেবে নিবে, নাকি র্যান্ডমলি কয়েকটা পয়েন্ট সে নিয়ে নিবে ট্রেন হিসেবে আর র্যান্ডমলি কয়েকটা পয়েন্ট টেস্ট হিসেবে নিবে। এই জিনিসটা আসলে সে কিভাবে করবে, এই জিনিসটা এই জিনিসটা আসলে নর্মালি সে র্যান্ডমলি করে। মানে র্যান্ডমলি ধরো এখানে 2টা ডাটা আসছে টেস্ট হিসেবে, তার মানে 11টা ডাটা ছিল ট্রেন হিসেবে। সো নর্মালি 13টা স্যাম্পলের মধ্যে 11টা স্যাম্পল সে র্যান্ডমলি পিক আপ করে ফেলে ট্রেনের জন্য, আর 2টা স্যাম্পল সে হিসেবে টেস্ট হিসেবে পিক আপ করে। এখন দেখো এই জিনিসটা এই পিক আপ যে করতেছে, এই পিক আপটা যদি এক এক সময় এক এক ডাটা সে পিক আপ করে তখন কিন্তু আমার এই মডেলের পারফরমেন্সটা মানে এক এক সময় এক একটা আসবে। কারণ হচ্ছে আমি ধরো প্রথমবার যখন মডেল তৈরি করছিলাম তখন ধরো ভালো 11টা ডাটা সে পিক আপ করছে, মানে ধরো 13 জন স্টুডেন্টের মধ্যে ভালো মানে মানে ডাটার মধ্যেও অনেক বেয়া আছে যে ডাটাটা হচ্ছে যে ভালো ডাটা নাকি খারাপ ডাটা। ভালো ডাটা মানে হচ্ছে যেখানে নয়েজ নাই। এভাবে আসলে আমি এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এভাবে আমি বলি মানে সহজ সহজ কনসেপ্ট হচ্ছে যে আমি র্যান্ডম স্টেট বলতে একটা নাম্বার রাখবো, র্যান্ডম স্টেট বলতে যে নাম্বারটা একটা নাম্বার রেখে দিব, তাহলে এই নাম্বারটা যদি আমি ফিক্স করে একটা নাম্বার রেখে দিই তখন যেটা হবে যে এই যে ট্রেন টেস্টে স্প্লিট করার কাজটা, সেই স্প্লিট করার কাজটা অলওয়েজ মানে সব সময় সেম ডাটাটাই ট্রেন হিসেবে যাবে এবং সেম ডাটাটাই টেস্ট হিসেবে যাবে। ধরো হচ্ছে এখানে সে এইভাবে স্প্লিট করলো যে প্রথম 5টা নিল ট্রেনের জন্য, ধরো এখানে 1 2 3 ধরুন 6 এখানে 6টা নিচে হচ্ছে ট্রেনের জন্য, আর এখান থেকে কয়েকটা নিচে ট্রেনের জন্য। ওকে, এখানে ধরো এই একটা স্প্লিট করতেছি, যে স্প্লিটে এইভাবে করছে সে স্প্লিটটা, যে প্রথম কিছু ডাটা নিচে ট্রেনের জন্য, শেষের কিছু ডাটা নিচে ট্রেনের জন্য, মাঝখানে কিছু ডাটা নিচে টেস্টের জন্য, এইভাবে ধরো এই স্প্লিটটা সে করলো। এখন আমি বলতেছি যে সবসময় যদি সে র্যান্ডমলি এই স্প্লিটটা করে, এরকম হইতে পারে না যে একবার সে এমন ভাবে ডাটা নিল যে প্রথমে সব ডাটা নিচে ট্রেনের জন্য। এক সেকেন্ড, আসসালামু ভাই। হ্যাঁ তো আসলে একটা মিটিং আছে, এটা 10 মিনিট পরে জয়েন করি। হ্যাঁ
তো এখানে যে জিনিসটা বলতেছিলাম যে এভাবে করে যে ট্রেনটাকে এভাবে ভাগ করে, মানে ধরো এক এক সময় নর্মালি এই স্প্লিটটাকে এক এক রকম ভাবে করে আর কি, এক এক ভাবে করে। তো এখন এক এক ভাবে যদি করে তাহলে ট্রেনে কিন্তু আমার সব সময় ডিফারেন্ট ডাটা ট্রেন হিসেবে যাচ্ছে। ইনিশিয়াল এটা হচ্ছে আমার ধরো ফার্স্ট রান, প্রথমবার রান করার সময় এইভাবে গেছিল। এটা হচ্ছিল ধরো সেকেন্ড রান, মানে মানে সেকেন্ড রান বলতে পুরো মডেলটাকে মানে পুরো কোডটা টপ টু বটম আমি ধরলাম এটা হচ্ছে ফার্স্ট বার রান করছি। ফার্স্ট বার রান করার সময় এই কয়েকটা ডাটাকে ট্রেন হিসেবে কনসিডার করছে, আর ফুল ডাটাকে আমি সেকেন্ড বার রান করছি। সেকেন্ড বার রান করলে এই কয়েকটা ডাটাকে সে ট্রেন হিসেবে কনসিডার করছে, বাকি দুইটাকে টেস্ট হিসেবে কনসিডার করছে। এখন দেখো এভাবে যদি এক এক রানে ট্রেনকে ডিফারেন্ট ডিফারেন্ট ডাটাকে সে ট্রেন হিসেবে আর টেস্ট হিসেবে কনসিডার করে, তাহলে কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে এটাই যে আমার সবসময় মডেল ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা দিয়ে ট্রেন হতে থাকবে। কিন্তু আমি চাচ্ছি এই জিনিসটা যাতে কনসিস্টেন্ট হোক। তার মানে প্রথম কয়েকটা ডাটা যদি ট্রেন এবং শেষ কয়েকটা ডাটা যদি ট্রেন হয়, মাঝখানে যদি টেস্ট হয়, মানে যদি এই প্যাটার্নে ভাগ করে, তাহলে যাতে সবসময় এই একটা ফিক্সড প্যাটার্নেই সে যাতে এই ডাটাকে ট্রেন এবং টেস্টে স্প্লিট করে। আমি এই জিনিসটা চাচ্ছি যে সবসময় যাতে আমার ডাটাটা একটা ফিক্সড প্যাটার্ন অনুযায়ী ট্রেন এবং টেস্টে স্প্লিট হোক। এই ডাটাটাই যাতে সবসময় একটা ফিক্সড প্যাটার্ন অনুযায়ী ট্রেনটা টেস্টে স্প্লিট হয়, এটার জন্য আমি র্যান্ডম স্টেট ইকুয়াল টু র্যান্ডম স্টেট এই ভ্যারিয়েবলটা ইউজ করবো। র্যান্ডম স্টেটে জাস্ট যে কোনো একটা সংখ্যা রাখবো। ধরো র্যান্ডম স্টেট ইকুয়াল টু 0 মানে হচ্ছে যে প্রথম কয়েকটা ডাটা ট্রেন হিসেবে যাবে, শেষ কয়েকটা ডাটা ট্রেন হিসেবে যাবে, মাঝখানে ডাটাগুলো যাবে টেস্ট হিসেবে। ধরো র্যান্ডম স্টেট ইকুয়াল টু 0 মানে এটা মিন করে। এখন র্যান্ডম স্টেট ইকুয়াল টু 0 মানে হচ্ছে সবসময় তুমি যখন র্যান্ডম স্টেট ইকুয়াল টু 0 দিয়ে রান করবা, তো সববারই সে এই জিনিসটাই করবে যে ডাটা স্যাম্পল গুলোকে যখন ভাগ করবে তখন ইনিশিয়াল গুলোকে ট্রেন, শেষের গুলোকে ট্রেন এবং মাঝখানে গুলোকে টেস্ট হিসেবে কনসিডার করবে। অন্য কোনো আর প্যাটার্নে সে এই ভাগটা করবে না। সো আলটিমেটলি আমার কি লাভ হচ্ছে, আমি সবসময় সেম স্যাম্পল গুলাকেই ট্রেন হিসেবে পাচ্ছি এবং সেম স্যাম্পল গুলোকে আমি টেস্ট হিসেবে পাচ্ছি। এই স্যাম্পল গুলো হচ্ছে আমার ট্রেন, স্যাম্পল গুলো ট্রেন, আর এই দুইটা স্যাম্পল হচ্ছে টেস্ট। তো সবসময় আমি এই ফিক্সড স্যাম্পল গুলোকে ট্রেন হিসেবে পাচ্ছি এবং ফিক্সড স্যাম্পল গুলোকে টেস্ট হিসেবে পাচ্ছি। এই পয়েন্ট গুলো কি বুঝছো কেউ? মানে এখন কি বুঝছো যে আসলে র্যান্ডম স্টেটের সিগনিফিকেন্সটা কি? জি ভাইয়া, বুঝতে পারছি, ক্লিয়ার। আমি চাচ্ছি যে সেম স্যাম্পলই যাতে সবসময় ট্রেন হিসেবে থাকুক এবং সেম স্যাম্পলই যাতে টেস্ট হিসেবে থাকুক, আর কোনো অন্য কোনো মানে এবং সেম প্যাটার্ন অনুযায়ী যাতে সে এই জিনিসটা ভাগ যাতে করে, সে যাতে এখানে আর কোনো মানে এক এক সময় যাতে এক এক ডাটা যাতে না নেয়। এটার জন্য আমি র্যান্ডম স্টেট ইকুয়াল টু সামথিং একটা নাম্বার ইউজ করি। এটুক হচ্ছে কাজ। আর নেক্সট হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা ধরো হচ্ছে এটা একটা ক্লাসিফায়ার, এটা হচ্ছে অ্যাডাবুস্ট ক্লাসিফায়ার মডেলটার নাম। এটা বুস্ট একটা হচ্ছে অ্যালগোরিদম। এখন এই মডেলটা ট্রেন করার এটা হচ্ছে এটা, এই যে ধরো মডেলের জন্য কিছু ইম্পর্টেন্ট প্যাকেজটাকে লোড করে নিলাম। আচ্ছা, এটা বুঝতে অনেক কঠিন, এটা এখন বুঝবা না, সহজ অ্যালগোরিদম দেখি। ধরো এসভিএম একটা সহজ অ্যালগোরিদম। সো এসভিএম অ্যালগোরিদমে নরমালি যে কোনো একটা অ্যালগোরিদম করার ওয়েটা হচ্ছে from scalar input svm, suppose clf equal to এই মডেলের নাম ধরলাম clf equal to svm.svc ফাংশন হচ্ছে সাপোর্ট বেসড ভেক্টর ক্লাসিফায়ার। নরমালি svm দুইটা কাজ করে, একটা ক্লাসিফায়ারের কাজ করে, একটা রিগ্রেশন কাজ করে। সো svc হচ্ছে ক্লাসিফায়ারের জন্য আর svr হচ্ছে রিগ্রেশনের জন্য। সো svm.svc দিলে আমি বললাম যে clf নামে একটা মডেল, এটা হচ্ছে একটা svm মডেল হিসেবে আমি ডিফাইন করলাম। আর clf.fit মানে হচ্ছে এই এখানে যা দিব সেই ডাটাকে সে ফিট করাবে, এক্সটেন ওয়াইটেন হিসেবে যা দিব সেই ডাটাকে সে ফিট করাবে, আর বাকিটাকে সে কমেন্ট করে দিই। সেই ডাটাটাকে সে ফিট করাবে clf.fit, তাহলে ফিট হয়ে গেল। এটা যদি আমি দিই, হ্যাঁ ওকে, তাহলে এটা এই আমার তাইলে যেটা হলো যে ট্রেন হিসেবে যে ডাটাগুলো ছিল এই ডাটাগুলো ফিট হয়ে গেল। আর এটা হচ্ছে হাইপার প্যারামিটারের ভ্যালু, সে বলতেছে যে এই হাইপার প্যারামিটারের ভ্যালু আছে ট্রেনের জন্য। আর এখন আমি এটাকে টেস্ট করব যে এই ডাটাটা আসলে যে ফিট করলাম এটা কতটা ভালোভাবে ফিট হয়েছে।
এই জন্য এই যে অ্যাকুরেসি ট্রেন, প্রিসিশন ট্রেন, এই ফিচার ইকুয়াল টু লিখলাম। এগুলো বুঝবা নিজেরাই, জাস্ট এই ফাংশনের মধ্যে জাস্ট এই যে সিএলএফ ডট প্রেডিক্টের ভ্যালুটা নিছি, আর ওয়াই ট্রেন হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু, আর এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু। সো আমি প্রেডিক্টেড ভ্যালু দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দিচ্ছি, এবং দিয়ে আমি চাচ্ছি যে আলটিমেটলি আমার কয়টা কারেক্টলি ক্লাসিফাই করলো সেই ভ্যালুগুলো আর কি পেতে, বা এই ইভালুয়েশন ম্যাট্রিক গুলো ক্যালকুলেট করতে। এখন দিলে আসলে ইভালুয়েশন ম্যাট্রিক গুলো ক্যালকুলেট করে দিব। এই যে এসভিএম এর জন্য ক্যালকুলেট করে দিছে যে ট্রেন হচ্ছে 63.6%, ডিসিশন হচ্ছে 43.3%, রিকল এত পার্সেন্ট, আর টেস্ট আর রেফারেন্স কোড ট্রেন এত পার্সেন্ট, টেস্ট হচ্ছে 0%। মানে টেস্ট ডাটা দুইটা ছিল, দুইটার একটাকেও সে কারেক্টলি ক্লাসিফাই করতে পারে নাই। এখন কেন করতে পারেনি? কারণ যে ট্রেন ডাটা সেট ছিল এটা খুবই উইক, কারণ মাত্র দুইটা ডাটা মানে মাত্র 11টা ডাটা দিয়ে ট্রেন করতেছি, আর এখানে অনেকগুলো ডিসিশন। সো এই জিনিসটা এই জন্য সে কারেক্টলি ক্লাসিফাই করতে পারতেছে না। এই বেসিক একটা এমএল মডেল কিভাবে করছি এটা কি সবাই বুঝছো? এবারে যে ম্যাক্রো মানে কি? আচ্ছা, এই জিনিসটাতে আমি আসতেছি। আমার এখন আসলে একটা মিটিং এ জয়েন করতে হবে। তোমরা তাহলে 20 মিনিট একটা ব্রেক নাও। তোমরা কি আবার 10টা থেকে জয়েন করতে পারবা? মানে আমার হয়তো আর আধা ঘন্টা লাগবে। আমি চাচ্ছি একদিনে শেষ করে দিতে, তোমাদের আরেকদিন রাখতে চাচ্ছি না। মানে একদিনে আমি চাচ্ছি এইটার একটু এক্সপ্লেইন করব, প্লাস হচ্ছে একটা রিগ্রেশন মডেল দেখাবো। তোমরা কি আজকে আবার একটু জয়েন করতে পারবা, যে 20-25 মিনিট পরে? জি স্যার। হ্যাঁ ভাইয়া। তাহলে তোমরা কাজ কিভাবে করো, লাঞ্চ করে আসো। তাহলে 10টা 10এ জয়েন করো। ওকে, 10টা জি ভাইয়া। আধা ঘন্টা পরে। ঠিক আছে, তাহলে আধা ঘন্টা পরে দেখা হচ্ছে। ঠিক আছে। জি ভাইয়া। এই মিটিংটা এন্ড করে দিচ্ছি, এখন আধা ঘন্টা পরে দেখা হচ্ছে।